আশা করি হইল গিয়া এবার স্লাইড দেখা যাচ্ছে, এটাতে সবার খুশি থাকার কথা। স্লাইড আমি হইল গিয়া প্রথমে ভুল লোড করছিলাম, খুবই সরি। সো ইয়েপ, চলেন যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি তোমার খুবই সিম্পল সিম্পল জিনিসপত্রের বাইরেও আর কি কিছু কঠিন কঠিন জিনিসপত্র আছে। সো মানে ডিসক্লেইমার দিয়ে রাখি আর কি। ডিসক্লেইমার হইলো গিয়ে যে এই চ্যাপ্টার বুঝতে একটু প্যারা লাগবে, ঠিক আছে? এটার পিছে যথেষ্ট পরিমাণ সময় না দিলে এই চ্যাপ্টার খুব ভালো মতো বুঝবা না, স্ট্রাগল করবা, আগেই বলে রাখতেছি। আমি চেষ্টা করব যতটা সহজ করে পারা যায় তোমাদেরকে বুঝাই দিতে, যত ইজিলি পারা যায় সবকিছু এক্সপ্লেন করতে। কিন্তু কিন্তু মানে স্টিল তোমার হইলো অনেকগুলা জিনিস নিয়ে নিজের থেকে ঘাটাইতে হবে, কারণ এখানে আমরা যেরকম স্ট্রেট ফরওয়ার্ড দেখবো অনেক কিছুতেই নিউটনের সূত্র পড়ছো সময় এফ ইকুয়ালস টু এম এ পড়ছো, সূত্রে মান বসাইছো, আনসার চলে আসছে, ঠিক আছে? এইখানে জিনিসগুলো এত স্ট্রেট ফরওয়ার্ড হবে না। দেখবা কিছু একটা জিনিস এ বুঝছো, তার সাথে বি বুঝছো, তার সাথে সি একটা অ্যাড করে দিয়ে আমি তোমাকে ডি কিছু একটা বুঝাইতেছি। সো কাইন্ড অফ এখানের জিনিসপত্র একটু কমপ্লেক্স, ঠিক আছে? এই চ্যাপ্টারে খালি সবসময় মান বুঝলে হয় না, দিক লাগে, ঠিক আছে? মানের সাথে সাথে দিক লাগে, দিকের সাথে আবার হইলো গিয়া তোমার অনেক সময় দেখা যায় যে একটার দিকের সাথে আরেকটার দিক কম্পেয়ার করতে হবে, এবং দিকও সুন্দর, ডানে বামে উপরে নিচে না, ভিতরে আছে বাইরে আছে, এই টাইপের জিনিসপত্র অনেক আসবে যাবে এই চ্যাপ্টারে। সো পুরা চ্যাপ্টার জুড়েই যেহেতু এই ধরনের জিনিসপত্র থাকবে, অনেকগুলা 3D ছবি নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। সো মাথাকে জাস্ট ওই রকম করে একটু ট্রেন করে নিও যে ওকে, আমার এই টাইপের ব্যাপার স্যাপারের সাথে একটু ডিল করতে হবে। আমার হইলো গিয়ে এমন জিনিসগুলো আসবে সামনে যেগুলো হইলো তোমার কি জানি বলে, হ্যাঁ সরি, যেটা বলতেছিলাম, যেগুলো হইলো তোমার একটু কনভেনশনালি আমরা যত সহজ টপিক পড়ে অভ্যস্ত, বা ফিজিক্সকে আসলে যত ইজিলি দেখে অভ্যস্ত, তার থেকে একটু টাফ আর কি, ঠিক আছে? সো দ্যাটস ইট। এটা আর কি মাথার মধ্যে রাখো একটু। শুরুতেই ডিসক্লেমার দিলাম, এই চ্যাপ্টার সহজ হইতে যাচ্ছে না, ঠিক আছে? আই উইল ট্রাই টু মেক ইট ইজিয়ার ফর ইউ। যদি না বুঝো জিজ্ঞেস করো, আমি এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। বাট স্টিল তোমার এফোর্টও কিন্তু ওই রকম অন্যান্য চ্যাপ্টারের থেকে একটু বেশি হতে হবে। আমি স্বাভাবিকভাবেই তোমাকে নিউটনিয়ান মেকানিক্স বা ভেক্টর পড়াইতে গেলে যে পরিমাণ এফোর্ট দিতাম, তার থেকে এই চ্যাপ্টারে অন্তত 3 গুণ বেশি এফোর্ট দিতে হবে আমার দিক থেকে। সো তোমার দিক থেকেও তাইলে এফোর্টটা ওই রকম 3 গুণ 4 গুণ 5 গুণ যতটুকু বাড়াইতে পারবা, তত তুমি সুন্দর করে ভালো করে বুঝতে পারবা, তোমার আন্ডারস্ট্যান্ডিং তত ভালো হবে, তুমি লেকচারে তত মানে এই চ্যাপ্টার অত ভালো করবা। এই চ্যাপ্টার খুবই খুবই গুরুত্বপূর্ণ। আছে না, অনেকদিন ধরে তুমি ধরো 3 বেলা যদি না খায় থাকো, ঠিক আছে? 3 বেলা না খায় থাকলে মানে তারপরে যখন অ্যাকচুয়ালি খাইতে বসবা, দেখবা হইলো গিয়ে ভয়াবহ খিদা পাইছো। এই চ্যাপ্টার 3-4 বছর ধরে, 4 বছর না 5 বছর ধরে অলমোস্ট হইলো গিয়া নাই, রাডারের বাইরে। সিলেবাস শর্ট করতে 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 এটা বাদ দিতে দিতে এত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বাদ দিয়ে দিছে। সো কাহিনী হইলো তোমার একটু প্যারালাক, মানে কাহিনী হইলো যেটা বলতে চাচ্ছি যে বাদ দিয়ে দিছে। সো এটারও খিদা অনেক বেশি রয়ে গেছে। টিচাররা যখন কোশ্চেন করবে, তারা অনেক দিন ধরে এখান থেকে কোশ্চেন করে না, এবং এই চ্যাপ্টারটা আগে কিন্তু কোশ্চেন করার জন্য খুবই সুন্দর সুইটেবল একটা চ্যাপ্টার ছিল আর কি। সো তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে, আসার জন্য খুবই প্রবাবল একটা চ্যাপ্টার। সো একটু আর কি মাথার মধ্যে এটা রাখো, ওকে? সো চল আমরা কি জানি বলে একটা বাড়ির কাজ ছিল, বাড়ির কাজটা নিয়ে একটু ছোট্ট করে কথা বলে তারপর সামনের দিকে শুরু করে দিব। কোনো প্যারা নিও না। তোমার প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি হলো 1.5 ভোল্ট, আর অভ্যন্তরীণ রোধ বলছে 1 ওহম। সো উদ্দীপকের বর্তনীর x=10 রোধটা অপসারণ করলে অ্যামিটারের প্রবাহ কিরূপ পরিবর্তন হবে সেটা তোমার কাছে জানতে চাইছে। সো এটা খুবই সোজা জিনিস। দেখো এইখানে তোমার একটা মিক্সড কম্বিনেশন আছে, রাইট? কি জানি বলে 1.5 ভোল্ট আর অভ্যন্তরীণ রোধ 1 ওহম। তো তোমাদের এরকম কোন ফর্মুলা কি চেনা জানা লাগে? একটু দেখো তো। আই মিক্স সমান m ইন্টু n ইন্টু ই ডিভাইডেড বাই mrl প্লাস nr, এরকম কিছু একটা ছিল। দেখো m এর মান এখানে কত? m হইল কয়টা সারি আছে, ঠিক আছে? সারি সংখ্যা। সো সারি কয়টা আছে? সারি আছে হইল গিয়ে এখানে 2টা। n এর মান কত? প্রত্যেক সারিতে কোষ, কোষ প্রতি সারিতে কয়টা? প্রতি সারিতে কোষ, এটা কত আছে? 2টা। তাহলে এম আর এন এর মান জানো, আর এল এর মানটা একটু বাইর করতে হবে। স্মল আর এর ভ্যালু তোমাকে দিয়ে দিছে। স্মল আর এর ভ্যালু কত? স্মল আর এর ভ্যালু হইল
1 ওহম। এবার দেখো 10 ওহম যদি থাকে 10 ওহম রোধ সহ আরএল এর মান কত? এটা সহ আরএল এর মান হবে হইল গিয়ে, যদি তাকাও তুমি এখানে বুঝতে পারার কথা, 15, 10, 5 এই তিনটা প্যারালালে আছে। আমি মোটামুটি এভাবে করে লিখতে পারি, এটা সহ আরএল এর মান 15, 10 আর 5 এরা হলো প্যারালালে আছে, রাইট? তার সাথে 10 থাকবে সিরিজে, এন্ড এই পুরা জিনিসটার সাথে 5 আছে প্যারালালে। তাহলে একটু সলভ করি। 15, 10 আর 5 প্যারালালে থাকলে কত হয় বলতো? 15 ইনভার্স প্লাস 5 ইনভার্স প্লাস 10 ইনভার্স, রাইট? এটা করে তাকে হোল ইনভার্স করে দিলেই আনসার চলে আসতেছে 30/11। তাহলে এটা আসতেছে 30/11। যদি আমার ক্যালকুলেশনে ভুল হয় একটু বইলো, যেহেতু আমি একটু ফাস্ট ক্যালকুলেশন করে যাচ্ছি। তার সাথে আবার লাস্টের ওই 5 প্যারালাল আছে। তাহলে সবকিছু মিলাইলে শেষ পর্যন্ত কত আসবে? এটার সাথে যোগ হবে হলো 10। সো এইবার যা পাইছি, এই আনসার ইনভার্স প্লাস 5 ইনভার্স হোল ইনভার্স আবার 140/39 আসে। 140/39, যদি ভুল করে থাকি ক্যালকুলেশনে আমাকে বইলো 3.59 আসে আর কি। আচ্ছা যাই হোক, হোয়াট এভার। এটুক কি বোঝা গেছে? 10 আসছে কিভাবে? মানে আমার কথা হলো 10 ওহমটা অপসারণ তো করব, তার আগে অপসারণ করার আগে কি হবে 10 ওহম সহ কি হয় সেটা বাইর করে নেই, ঠিক আছে? বাদ দিব, বাদ দেওয়া নিয়ে সমস্যা নেই, আমি আগে সহ কত হয় সেটা হিসাব করে নেই, তারপর বাকিটাতে যাচ্ছি। ফুল একটা প্রবলেম যদি সলভ করতে চাই। এবার চিন্তা করো যে 10 ওহম যদি বাদ দিয়ে দেই, সো নেক্সট পার্ট যেটা, 10 ওহম বাদ দিলে তাইলে না তুমি পরিবর্তন হিসাব করতে পারবা। তোমাকে বলছে এমিটারের প্রবাহ কিরকম পরিবর্তন হবে, তো 10 ওহম থাকা অবস্থায় কি হয় আর না থাকা অবস্থায় কি হয়, দুইটাই তো আমাকে ক্যালকুলেট করতে হবে। সো আরএল প্রাইম যেটা, এটার মান কত আসবে? সেম থিং। তাহলে 5, 15, 10, 5 সবকিছু চলে আসবে তোমার, মানে কাইন্ড অফ জিনিসটা দেখতে হবে এরকম। দেখো উপরে একটা 5 আছে, আর নিচে যে 3টা আছে এই 3টার দিকে যদি তাকাও, কাইন্ড অফ ব্যাপার এরকম। এই যে, তো দেখো তো আলটিমেটলি সবাই আসলে এখানে প্যারালালে চলে আসতেছে না? সবাই আলটিমেটলি প্যারালালে চলে আসতেছে। 10 ওহম রে যদি তুমি বাদ দিয়ে দাও, 10 ওহম বাদ গেলে সবাই প্যারালালে। তার মানে জাস্ট 5, 15, 10, 5, 15, 10, 5 সব কয়টা প্যারালালে চলে আসছে। আলটিমেটলি তোমার কাছে কত আসবে তাইলে? 5 ইনভার্স, 10 ইনভার্স, 15 ইনভার্স, 5 ইনভার্স সব মিলায় আনসার ইনভার্স করে দিলে 30/17 আসে। সো 30/17। নাও এবার তোমার কাজ হলো এখানে জাস্ট সূত্রের মধ্যে মান বসায় দেওয়া। এই যে সূত্রটা, সব কয়টা জিনিসের মান আমি লিখে রাখছি। এম এর মান 2, এন এর মান 2, আর এর মান 1 স্মল আর। এবার আর এল এর মান যেটা 10 ওহম থাকলে, 10 ওহম যখন বাদ দিচ্ছি না তখন কত আসে সেটা দেখবো, আবার যখন 10 ওহমকে বাদ দিয়ে দিচ্ছি তখন কত আসে সেটা দেখবো। সো একটু ক্যালকুলেট করে ফেলি। তাইলে আই প্রথমে কত ছিল, দেয়ারফর আই কত আসবে আর আই প্রাইম কত আসবে সেটা একটু দেখবো। ঠিক আছে, একবারে মান বসায় আমি লিখে ফেলতেছি। এম ইন্টু এন হইল 4, ই এর মান কত বলতো 1.5, রাইট? দিস ইজ 1.5 ভোল্ট। সো ই এর মান আসলো 1.5, এম এর মান ছিল 2, আর এল এর মান হইল শুরুতে 140/39 প্লাস 2 ইন্টু 1। সো এটা আসে হইল 0.654, 0.654 অ্যাম্পিয়ার। আর আই প্রাইম কত আসে একটু দেখি। সেম জায়গায় জাস্ট আর এল এর মানটা চেঞ্জ করে ফেলবো, আর কিচ্ছু চেঞ্জ হবে না। সো 30/17 দিলে আনসার আসতেছে 1.085, 1.085 অ্যাম্পিয়ার। দ্যাটস ইট। সো এমিটারের প্রবাহ কতটুকু পরিবর্তন হইতেছে এখান থেকে আমরা তাইলে বাইর করে ফেলতে পারি যে ডেল্টা আই সমান I2
-I1 কাজ শেষ। Done? বোঝা গেছে? এইটুক বুঝতে কারোর কোনো সমস্যা আছে? বুঝতে পারছি সবাই? কেন যারা যারা কোশ্চেন করছিল যে সহ কেন হিসাব করতেছি, আমার কাছে জানতে চাইছে কিন্তু পরিবর্তন কি রকম হবে। সো পরিবর্তন বাইর করতে চাইলে আমার তো ইনিশিয়ালি কত আছে সেটা বাইর করতে হবে। সো ডান। এটুক যদি হয় আমরা তাইলে সামনের দিকে যাব। তোমার আজকের লেকচারে আমরা কথাবার্তা বলবো হলো বেসিক্যালি ম্যাগনেটিজম নিয়ে। ম্যাগনেটিজম শুরু হবে, ম্যাগনেটিজমের বেসিক জিনিসপত্র, খুবই খুবই বেসিক জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো। ম্যাগনেট কি, ম্যাগনেটিক ফিল্ড কি, এই টাইপের জিনিসপত্র নিয়ে কথাবার্তা হবে। ঠিক আছে? তো চলো একটু আস্তে আস্তে মোটামুটি পড়া শুরু করে যে চুম্বক পদার্থ আসলে কি, চুম্বক পদার্থের ধারণা কি। তো তোমরা নর্মালি চুম্বক দেখছো, এটাকে একটা দণ্ড চুম্বক বলে, রাইট? তোমরা এই জিনিস দেখছো, দণ্ড চুম্বক বলে। সো আমি জাস্ট তার বেসিক প্রপার্টিজ নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। ঠিক আছে? এটা হলো বেসিক দণ্ড চুম্বক। এখন কাহিনী হয়েছে যেটা, এই দণ্ড চুম্বক এটা তো ছোটবেলায় দেখছো, চুম্বক নিলে কি হয় বলো তো তোমরা। আমি জানি না ইউজ করছো কিনা, যে চুম্বক চুম্বক যদি বিপরীত মেরু লাগাও তাহলে দেখবা ঠাস করে লেগে যায়। আবার যদি এদেরকে হইলো সেম মেরু আনো তাহলে রিপেল করে বা বিকর্ষণ করে। মোটামুটি এই জিনিস মনে হয় দেখছো তোমরা সবাই। সো আমি এইখান থেকে একেবারে কি পয়েন্ট যদি কয়েকটা বলতে চাই, যে চুম্বকের আসলে কি কি ধর্ম আছে। ধর্ম নিয়ে প্রথমেই বলতে গেলে এটার একটা দিকদর্শী ধর্ম আছে, রাইট? দিকদর্শী ধর্ম আছে। এখন এটা আসলে কি, সে দিক সেন্স করতে পারে, কোন দিকে আছে না আছে এটা সেন্স করতে পারে। কিভাবে সেন্স করে? সো ব্যাপার হলো খুবই সিম্পল। তুমি এরকম একটা অবলম্বন থেকে একটা চুম্বক নিয়ে ঝুলায় দাও, যেটা দিয়ে আমরা আসলে কম্পাস বানাই, রাইট? চেনা জানা জিনিস, কম্পাস বানাই এটা দিয়ে। সো লেটস সে আমরা এখানে একটা দণ্ড চুম্বক নিলাম, কি জানি বলে, হ্যাঁ। সো একটা দণ্ড চুম্বক নিয়ে ঝুলাই দিলাম। সো এই দণ্ড চুম্বক নিয়ে ঝুলাই দিলে পরে এই দণ্ড চুম্বকটাকে তুমি যেমনি রাখো না কেন, এটা বারবার ফিরে ফিরে উত্তর থেকে দক্ষিণমুখী হয়ে যায়, রাইট? মনে আছে একটা সাইড চলে যায় উত্তর দিকে। সো এটাকে আমরা বলতে পারবো ভৌগোলিক উত্তর। ভৌগোলিক যে উত্তর মেরু আছে, আমাদের পৃথিবী তো একটা গোলক শেপের জিনিস, তার একটা উত্তর মেরু আছে, একটা দক্ষিণ মেরু আছে, তোমরা জানো। তো ভৌগোলিক উত্তরের দিকে যে মেরুটা যায় সেটাকে বলতেছি তার নর্থ পোল বা উত্তর মেরু। আর আরেকটা হলো ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকে চুম্বকের যে মেরুটা যায় সেটাকে বলতেছি তার দক্ষিণ মেরু। তো চুম্বকের দুইটা মেরু আছে, একটা হলো গিয়ে উত্তর মেরু আর একটা হলো দক্ষিণ মেরু। এই কয়েকটা ছোট ছোট জিনিস একটু এখান থেকে মোটামুটি জেনে রাখতে হয়। সাথে আর কি জানা থাকা দরকার, যেমন সমমেরু কি করে বলতো, চুম্বকের সমমেরু বিকর্ষণ করে, অর্থাৎ উত্তর উত্তরকে বিকর্ষণ করবে আর দক্ষিণ দক্ষিণকে বিকর্ষণ করবে। আর বিপরীত মেরু যদি আসে কাছাকাছি, বিপরীত মেরু পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। মোটামুটি এই হইল গিয়ে তোমার বেসিক ধারণা বলতে পারো। ঠিক আছে? সমমেরু বিকর্ষণ করে, বিপরীত মেরু আকর্ষণ করে। এখান থেকেই আমরা একটা জিনিসের আইডিয়া পাই যে এই যে আকর্ষণ বা বিকর্ষণ হয় এগুলোর জন্য কন্টাক্ট কিন্তু নেসেসারি না। ঠিক আছে? নোট অবশ্যই করবা। কে জানি জিজ্ঞেস করছো, নাফিস জিজ্ঞেস করছো, হ্যাঁ নোট করা উচিত। ঠিক আছে? যে কোনো ক্লাস যখন হয় আমি আলটিমেটলি তোমাকে একটা নোট দিব, দ্যাটস ফাইন। বাট তোমার পড়াশোনা তো তুমি কিভাবে বুঝতেছো তার উপর। তুমি যখন একবার নোট করবে জিনিসটা তোমার মাথার মধ্যে আত্মস্থ হয়ে যাবে। ওকে? আচ্ছা, মিম জিজ্ঞেস করছো দিকদর্শী কাকে বলে। দিকদর্শী মানে যে দিক সেন্স করতে পারে। ঠিক আছে? দিকদর্শী মানে যে দিক সেন্স করতে পারে। সেন্স করা মানে তো বুঝো, আন্দাজ করতে বা অনুভব করতে পারে। তো এটাকে বলতেছি দিকদর্শী ধর্ম থাকা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই বিকর্ষণ আকর্ষণ যেটা হইতেছে এটার জন্য কন্টাক্টটা নেসেসারি না। কন্টাক্ট হওয়া
নেসেসারি না। তো কন্টাক্ট হওয়া যেহেতু নেসেসারি না, এইখান থেকে একটা জিনিসের আইডিয়া পাই, এটাকে আমরা বলতেছি হইল গিয়া চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, সো আমাদের এটাই বেসিক্যালি তোমার চৌম্বক ক্ষেত্রের ধারণা, যে একটা চুম্বক তার আশেপাশে একটা সার্টেন রিজিয়ন জুড়ে অন্যান্য চুম্বককে হলো প্রভাবিত করতে পারে। ঠিক আছে, সো দিস ইজ দ্য আইডিয়া অফ সমমেরুর আর একই মেরু কি একই জিনিস। হ্যাঁ, তামিম জিজ্ঞেস করছিলা যে সমমেরু আর একই মেরু কি একই জিনিস কিনা। হ্যাঁ, সমমেরু আর একই মেরু একই জিনিস, তো এটা নিয়ে কোনো ধরনের কোনো প্যারা নাই। তো আই গেস মোটামুটি এইটুক নিয়ে কারোর কোনো সমস্যা নাই। আচ্ছা, তাইলে এখান থেকে মোটামুটি আমরা এই কয়েকটা বিষয় নিয়ে ধারণা পাইলাম। এই ধারণার পরে পরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো চুম্বক বলরেখা। তো একটু সামনের দিকে যাব, বাট এই চুম্বক ক্ষেত্রের ধারণাতে যাওয়ার আগে আমি আলাদা করে একটু চুম্বক বলরেখা সংক্রান্ত কথাবার্তা বলে নিতে চাই। কয়েকটা বেসিক ফান্ডামেন্টাল কথা বলবো, যেগুলা পরে আসবে আবার, কিন্তু বলরেখা সংক্রান্ত আলোচনায় একসাথে এগুলা থাকাটা জরুরি। সো চুম্বক বলরেখা কি জিনিস আমি আমার মতো এখানে পড়াইতে স্বচ্ছন্দ বোধ করি। সো যা যা বলবো, আচ্ছা, চুম্বক ক্ষেত্র, আমি বেসিক্যালি চুম্বক ক্ষেত্রের যেটা বলতে চাচ্ছি, যে যে কোনো চুম্বক তার আশেপাশে একটা রিজিয়ন জুড়ে লিখে দিচ্ছি, চুম্বক তার চারপাশে প্রভাব বিস্তার করতে পারে। চারপাশে যে জায়গা জুড়ে প্রভাব বিস্তার করে, প্রভাব প্রভাব কি বলতো? খুবই সিম্পল, ওই যে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে, এটাই প্রভাব। যে একটা চুম্বকের পাশে আর একটা চুম্বক আসলে হয় আকর্ষণ করবে, নাইলে বিকর্ষণ করবে, এটাই বলতেছি প্রভাব। সিম্পল জিনিস, ডান। ওকে, এমা আশা করি তুমি তোমার কোশ্চেনের আনসার পাইছো। আর কি, সাউথ আর নর্থের দিকে যাওয়ার কারণ কি? তাসিন, তোমার এই কোশ্চেনের আনসার আমরা পাবো এই চ্যাপ্টারের বেশ আরো অনেক কয়েকটা ক্লাস করে ফেলার পরে। আমরা যখন জিওম্যাগনেটিজম বা ভূচুম্বকত্ব নিয়ে পড়বো, তখন দেখবো পৃথিবী আসলে একটা চুম্বক। ঠিক আছে, পৃথিবীর নিজের কোরের মধ্যে যে সকল গলিত পদার্থ আছে, এগুলার মুভমেন্ট, আর পৃথিবী যে স্পিন করতেছে কন্টিনিউয়াসলি, নিজের অক্ষে যে ঘুরতে থাকে পৃথিবী, এইটার কারণে পৃথিবীর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। অর্থাৎ পৃথিবী নিজেই একটা বিশাল বড় চুম্বকের মতো আকর্ষণ করে, তার চারপাশে তাইলে যত চুম্বক আসবে সবাইকে সে হইল প্রভাবিত করবে। ওই প্রভাবের কারণেই বেসিক্যালি পৃথিবীতে যে কোনো চুম্বক ঝুলায় দাও, এটা উত্তর দক্ষিণমুখী হয়ে যায়। ঠিক আছে, সো দিস ইজ দ্য রিজন বেসিক্যালি। এটা নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। কন্টাক্ট মানে সংস্পর্শ। কন্টাক্ট শব্দের অর্থ হইল সংস্পর্শ। মৌমিতা জিজ্ঞেস করছিলা নাকি? আচ্ছা, আচ্ছা, চলেন সামনের দিকে যাওয়া যাক। যেটা বলতেছিলাম চুম্বক বলরেখা। সো তোমরা তড়িৎ বলরেখা পড়ছো, রাইট? মনে আছে? এরকম করে আঁকতাম না আমরা? আমি খুব সহজ ভাবে যদি দেখাই, তোমাদের মনে থাকার কথা, একটা প্লাস চার্জ থাকলে তার চারপাশে আমরা এরকম করে তড়িৎ বলরেখা আঁকতাম, মনে আছে? তোমরা তো স্থির তড়িৎ পড়ে আসছো, সো এটার সাথে মিলবে। দেখবা অনেক কিছুই হইল গিয়ে এরকম তড়িতের জিনিসপত্রের সাথে চুম্বকের মিল আছে। সো ইটস গোয়িং টু বি ফান অ্যাকচুয়ালি। বোঝা গেছে? এরকম এটা তড়িৎ বলরেখা, ছোটবেলায় পড়ছো, রাইট? সবাই চিনি। এবার চুম্বকের জন্য বলরেখা, এটা কিন্তু আমরা ছোটবেলায় দেখছি, যারা যারা হইলো কাগজের মধ্যে বালি নিয়ে তার আশেপাশে চুম্বককে, মানে লেটস একটা চুম্বক নিছো, তার উপর একটা কাগজ রেখে তার উপর যদি বালি ছড়াই দিতা, তাহলে চুম্বক বলরেখা ছোটবেলায় মোটামুটি সবাই দেখছি। তো ওইদিকে আমি আপাতত যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, যে একটা চুম্বকের চারপাশে তার বলরেখাগুলা দেখতে কেমন হয়, সেই আলোচনায় একটু চলে যাই সোজাসুজি। সো লেটস সে এটা একটা দণ্ড চুম্বক, এবং মোটামুটি সবকিছু আলোচনা করার জন্য আমরা ভেরি বেসিক অর্থাৎ দণ্ড চুম্বক নিয়ে কথাবার্তা বেশি বলবো। ঠিক আছে, সো লেটস সে এটা তার নর্থ পোল আর এটা তার সাউথ পোল। সো একটা দণ্ড চুম্বকের নর্থ আর সাউথ পোল যখন তুমি পেয়ে গেছো, তার চারপাশের বলরেখাগুলা দেখতে কেমন হয়, দিস ইজ আওয়ার কনসার্ন। ঠিক আছে, সো
এইখানের বলরেখাগুলা কাইন্ড অফ দেখতে এরকম হয়, নর্থ থেকে বের হয়ে সাউথের দিকে যায়। নর্থ থেকে বের হয় এবং সাউথের দিকে যায়। সো এইটা একটু মাথায় রেখো। এরকম আবার উপর দিক দিয়ে গেল এই যেভাবে করে এসে ঢুকে যায়। সেম থিং এখানেও উপর দিয়ে গেলে এই যে এসে ভিতরে ঢুকে যায়। তাহলে আবারও নর্থ থেকে সাউথ, নর্থ থেকে সাউথ, আরো বাইর হইতে পারে দুই দিকেই, ঠিক আছে। এবং সেম গুলা তাইলে এদিকে এসে ঢুকবেও, সবসময় সাউথ দিয়ে ঢুকে আর নর্থ দিয়ে বের হয়, এটা মাথায় রাখবো। তো এখন প্রথম কথা আসে যে এই বলরেখা আসলে পাইছি কেমনে, এটা এরকমই হয়েছে জানলাম কেমনে, আসে না কোশ্চেন? ওটা নিয়ে সমস্যা নেই, নর্থ ঠিক আছে। কোশ্চেন হলো সাউথ দিয়ে ঢুকতেছে, তো ওটাতে আসতেছি। তো আমার কথা হলো নর্থ দিয়ে বের হয়ে সাউথের দিকে গিয়ে শেষ হচ্ছে। সো কাহিনী হলো, আমি একটু বলে নিই, তারপর আবার তোমাদের কোশ্চেনে ফেরত আসতেছি, আমি তোমাদের মেসেজ দেখবো। এখানে বেশ কয়েকটা পয়েন্ট জানা থাকা দরকার। কোশ্চেন হলো প্রথমটা কেমনে পাইছি এটা, ঠিক আছে। সো যেমন ধরো এখানের ক্ষেত্রে আমরা বলছিলাম যে একটা ধনাত্মক একক আধানকে রেখে দিলে সে চারপাশে যে ফোর্স ফিল করে বিভিন্ন পয়েন্টে, সেটাই হলো তার বলরেখা। এটার ক্ষেত্রে তাইলে আমরা ওই ধনাত্মক আধানের পরিবর্তে আসলে কি ইউজ করতেছি? সো খুব সোজা ভাষায় বললে এখানে একটা জিনিস ইউজ করি, এটাকে বলে একটা মুক্ত উত্তর মেরু, ঠিক আছে। একটা চৌম্বক ক্ষেত্রে কোন মুক্ত উত্তর মেরু, যেটা জীবনে পাওয়া সম্ভব না, ডেফিনেশন জাস্ট দিছে, আপাতত ওই আলোচনায় ঢুকলাম না। মুক্ত উত্তর মেরু যে পথে পরিভ্রমণ করে সেটাই হইলো গিয়া তোমার বলরেখা। এটাই হইলো বলরেখা, ঠিক আছে। সো বলরেখা কেমনে পাইছি? একটা মুক্ত উত্তর মেরু যদি এখানে আমি ছেড়ে দিতাম, তাইলে সেই মুক্ত উত্তর মেরুটা যে পথে পরিভ্রমণ করতো সেই পথটা দেখতে হইতো এরকম, ঠিক আছে। মোটামুটি কাহিনী হইলো এটা। আচ্ছা, দেন আমি যেটা বলতে চাইতেছি যে এই বলরেখার কিছু বৈশিষ্ট্য আছে। সো একেবারে শুরুর বৈশিষ্ট্য যদি লিখতে চাই, বলরেখা চুম্বকের বাইরে, একটু দেখো, চুম্বকের বাইরে যদি যাও, বলরেখা নর্থ টু সাউথে যায়, রাইট। চুম্বকের বাইরে উত্তর থেকে দক্ষিণ দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে যায়। এটা হলো বলরেখার ডিরেকশন, রাইট। এটা আমরা দেখতে পাচ্ছি উত্তর থেকে বের হয়ে দক্ষিণ দিকে যাচ্ছে। নেক্সট যেটা জানা দরকার সেটা হলো এই বলরেখার যে লাইনগুলো আছে, এই লাইনের উপরে যে কোনো একটা পয়েন্টে তুমি যদি একটা স্পর্শক আঁকো, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শক ওই বিন্দুতে প্রাবল্যের দিক নির্দেশ করে। প্রাবল্য তো কি জিনিস বুঝো, রাইট? তড়িৎ প্রাবল্য পড়ছো, রাইট? সিমিলারলি চৌম্বক প্রাবল্য, যেখানে বল কাজ করে, রাইট? সো প্রাবল্য এর দিক নির্দেশ করে। সো কিরকম? খুব সহজভাবে দেখতে পারি, এটা একটু এক্সপ্লেন করা যাইতে পারে যে দেখো, আমি যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নিলাম, লেটস সে এই পয়েন্টটার কথা বলতেছি, তাইলে এই পয়েন্টে নর্থ পোলটা, যেহেতু আমি ডেফিনিশন দিচ্ছি সময় বলছি কি মুক্ত উত্তর মেরুর কথা বলছি, রাইট? মুক্ত উত্তর মেরুর কথা বলছি। সো লেটস কনসিডার দিস পয়েন্ট অ্যাজ আ নর্থ পোল। এটা একটা নর্থ, জাস্ট আমার কাছে আর কিছু নাই, যেটা জীবনে পাওয়া সম্ভব না, মাথায় রেখো। ফর দ্যাট রিজন বলে রাখতেছি আর কি, যে এখানে
আমার পক্ষে জীবনেও মুক্ত উত্তর মেরু পাওয়া সম্ভব না, বাট ধরো আমি পাইছি সামহাও। প্রকৃতিতে এটা পাওয়া যায় না, বাট ফর দ্য সেক অফ ডেফিনেশন আমরা আর কি বলতেছি যে এখানে একটা নর্থ পোল থাকলে নর্থে কি করে বলতো, বিকর্ষণ করে না? তাইলে এখান থেকে যে ফোর্সটা কাজ করবে, দ্যাট ইজ গোয়িং টু বি এ রিপালসিভ ফোর্স, বা একটা বিকর্ষণ বল। এটা তো বোঝা যায়, উত্তর মেরুটা ওইদিকে একটা ধাক্কা মারবে। আবার এই যে দক্ষিণ মেরু আছে, এটা দেখো এদিক বরাবর টান দিবে, রাইট? দক্ষিণ মেরুটা তার কাছে টান দিবে। সো রেজাল্টেন্টটা কোন দিকে কাজ করবে চিন্তা করে দেখো তো। রেজাল্টেন্টটা কিন্তু কাজ করবে এক্স্যাক্টলি এই দিক বরাবর, যেটা এই বিন্দুতে স্পর্শক। সো দিস ইজ নেট ফোর্সের ডিরেকশন। তাইলে পরের বার থেকে আমি যদি অন্যান্য পয়েন্টেও আসলে ডিরেকশনটা জানতে চাই যে ফোর্স আসলে কোন দিকে কাজ করে, আমি এত হলুদ দাগ গুলাকে আঁকবো? উত্তর হইলো আঁকবো না। তুমি যে কোনো একটা লাইনে যাও, এই লাইনে এখানে স্পর্শক আঁকো, এটা তাইলে হইলো তোমার এই বিন্দুতে প্রাবল্যের ডিরেকশন। তুমি এখানে একটা স্পর্শক আঁকো, এটা হলো এই বিন্দুতে প্রাবল্যের ডিরেকশন। এখানে একটা স্পর্শক আঁকো, এটা হবে এই বিন্দুতে প্রাবল্যের ডিরেকশন। সো যে কোনো বিন্দুতে তুমি জাস্ট একটা স্পর্শক আঁকবা, স্পর্শকের ডিরেকশনই হবে প্রাবল্যের ডিরেকশন। সিমিলারলি এই নর্থ পোলটা যখন এখানে আসবে, তার ডিরেকশন তাইলে হবে এদিক বরাবর। ক্লিয়ার? আমি আশা করি এফ নিটের ডিরেকশনটা কিরকম, কোন দিকে কাজ করে এটা বুঝাইতে পারছি। এই যে হলুদ লাইনটা লিখছি, এটা কি মিন করে এটাই বুঝানোর চেষ্টা করলাম। ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেন আসছে মুক্ত উত্তর মেরু কি? চুম্বকে কখনো তুমি দেখছো জীবনে যে একটা খালি উত্তর মেরু থাকতে? অলওয়েজ উত্তর আর দক্ষিণ একসাথে থাকে না, ঠিক আছে? সো মুক্ত উত্তর মেরু বলতে বোঝাচ্ছি জাস্ট একটা উত্তর মেরু, এটার সাথে কোনো দক্ষিণ নাই, ঠিক আছে? যদি এরকম কিছু বানাইতে পারতো, যেমন আমরা খালি প্লাস চার্জ পাই, প্লাস মাইনাসের কম্বিনেশন থাকতে পারে, বাট খালি যেরকম প্লাস চার্জ পাওয়া যায়, এরকম একটা খালি যদি উত্তর মেরু পাইতা। দেখো, তড়িতের ক্ষেত্রে প্লাস মাইনাস, চুম্বকের ক্ষেত্রে উত্তর দক্ষিণ, কিন্তু ডিফারেন্সটা কই? চুম্বকের ক্ষেত্রে উত্তর দক্ষিণ সবসময় একসাথে আসে, কিন্তু এই ডেফিনেশনটা দেওয়ার সময় ডেফিনেশনটা এমন ভাবে দেওয়া হয়েছে যেখানে আমরা কনসিডার করতেছি আমাদের কাছে খালি একটা উত্তর মেরু আছে, একটা এমন চুম্বক যেটা খালি উত্তর মেরু, এটার কোনো দক্ষিণ মেরু নাই। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, দেন হইল গিয়া এফ নিট বলতে বুঝাইতেছি এই যে এই নর্থ টু নর্থ বিকর্ষণ আর নর্থ থেকে সাউথে যে আকর্ষণ হইতেছে, তোমার এই দুইটা লব্ধিটা কোন দিকে কাজ করে? নিট মানে লব্ধি বল, ঠিক আছে? আচ্ছা, ফারদিন জিজ্ঞেস করছে শুধু উত্তর মেরু বানাইতে কি পারলে কি নোবেল প্রাইজ পাবো কিনা? কাইন্ড অফ, মানে এটা প্যারাডাইম অল্টারিং একটা মানে ডিসকভারি হয়ে যাবে আর কি। সো এটা একটু মাথার মধ্যে রাখতে পারো, যদি কারোর আর কি প্রচুর রিসার্চ করার ইচ্ছা হয়। সো ইট ক্যান বি এ থিং যেটা নিয়ে এই করতে পারো। আচ্ছা, দেন হইল গিয়া কি হয়েছে, বলরেখা ম্যাগনেটের গা ঘেঁষে যায়। ম্যাগনেটের গা ঘেঁষে বলরেখা যায়, ইভেন বলরেখা ম্যাগনেটের ভিতর দিয়েও যায়। আমি এখনই এটাতে বলতাম যে চুম্বক বলরেখাগুলা সাধারণত হইল গিয়া, চুম্বক বলরেখাগুলা বদ্ধ, মানে চুম্বকের ভিতর দিয়েও যায়, চুম্বকের ভিতর দিয়েও যায়, এটা মাথায় রেখো। চুম্বক বলরেখাগুলো বদ্ধ রেখা, চুম্বকের ভিতর দিয়েও যায়, অর্থাৎ যে অংশটা আমি আসলে এতক্ষণ আঁকি নাই, সেই অংশটা আঁকলে তাহলে পুরা ছবিটা দেখতে হবে আসলে এরকম। এই যে এই বলরেখা আসলে ভিতর দিয়েও যায়, ঠিক আছে? সব কয়টা বলরেখা ভিতর দিয়ে গেলে এবার কিন্তু ডিরেকশন তো আর চেঞ্জ হবে না, এমন তো না যে এদিকে ঘুরে এসে আবার এদিকে ডান পাশ দিয়ে যাবে, ব্যাপারটা তা না। সো ক্লোজড লাইন, একটাই লাইন, ঠিক আছে? এইটা পুরাটা ঘুরে এদিক দিয়ে এভাবে চলে আসছে, ওইটা ঘুরে ভেতর দিয়ে চলে আসছে। সো লাইনটা কন্টিনিউয়াস, মাথায় রাখবা, বলরেখাগুলা কন্টিনিউয়াস লাইন, ঠিক আছে? হুট করে মাঝখানে ব্রেক হয়ে যায় না। সো বলরেখাগুলা কন্টিনিউয়াস। তাইলে একটু চিন্তা করে দেখো, এই অ্যারোটার কথা মাথায় রাখতে হবে। তাহলে চুম্বকের ভিতরে ডিরেকশন কিরকম হবে বলো তো? চুম্বকের ভিতরে তার ডিরেকশন হবে, হলো গিয়ে
দক্ষিণ থেকে উত্তরের দিকে, দক্ষিণ থেকে উত্তর মেরুর দিকে। ক্লিয়ার? এইটা একটু ডিফারেন্ট ওইটার থেকে। ক্লিয়ার? যখন বাইরে হয় নর্থের থেকে সাউথে যাচ্ছে, আর যখন ভিতরে হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, একটা কোশ্চেন আসছিল, তাহসিন জিজ্ঞেস করছে একটা ম্যাগনেট মাঝখান থেকে ভেঙে গেলে আবার ওই দিক দিয়ে জোড়া লাগে না কেন? কারণ ওইখানে অপোজিট, সরি, তোমার সেম পোল তৈরি হয়। ঠিক আছে? দুইটা সেম পোল যখন কাছাকাছি আসে এরা একজন আরেকজনকে রিপেল করতে থাকে। ঠিক আছে? এই আচ্ছা, তো এইটুকু যদি হয়ে যায়, আমি একটু সামনের দিকে গিয়ে এইখানে ছোট্ট একটা কথা বলে ফেলতে চাই, তারপর হইলো গিয়ে আমরা নামাজের ব্রেকে চলে যাব, সমস্যা নাই। সো একটা চুম্বক তার চারপাশে যে এলাকা জুড়ে প্রভাব তৈরি করে এটা আমরা অলরেডি বলছি, রাইট? এই ডেফিনেশন মনে থাকার কথা, আমি লিখেই দিছি যে বলরেখার ডেফিনেশনই এটা। একটা চুম্বক তার চারপাশে যে এলাকা জুড়ে প্রভাব তৈরি করে তাকেই বলতেছি হইল গিয়ে তোমার চুম্বক ক্ষেত্র। একটা জিনিস একটু মাথায় রেখো, যে বলরেখার কথা বলছিলাম না, এখানে তো বলরেখা সংক্রান্ত এতগুলা কথাবার্তা বলছি। একটা ছোট্ট জিনিস মনে রাখবা, যে কোনো চুম্বক ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে অন্য কোনো চুম্বক যেটা দুর্বল, মাথায় রাখবা, চুম্বক যেটা দুর্বল মানে আগেরটার মতো অত শক্তিশালী না, সো এটা একটা উইকার ম্যাগনেট। উইকার মানে কি? দুর্বল। ঠিক আছে? চুম্বক স্থাপন করলে সে নিজেকে প্রথম চুম্বকের বা ওই ক্ষেত্রের বলরেখার সাথে সজ্জিত করে। এইটা একটু মাথায় রেখো। এই যে এই কথাটা আমরা জাস্ট একটু এক্সপ্লেইন করতে চাই। সো ধরো এটা একটা শক্তিশালী চুম্বক, অনেক শক্তিশালী। ঠিক আছে? সো এটার পাশে এনে ছোট্ট একটা চুম্বক রাখছো, চুম্বক শলাকা যাকে বলে। ঠিক আছে? সো এটা আমার ফিল্ড লাইন, তুমি এখান থেকে দেখতে পারতেছো, এটা তাইলে বলরেখা, এটা হলো এই বলরেখা। সো কাহিনী হইলো, এবার এখানে যদি এনে একটা তুমি চুম্বক শলাকাকে রাখো, চুম্বক শলাকা অবশ্যই তার থেকে অনেক কম শক্তিশালী। এই চুম্বকটা শক্তিশালী চুম্বক, চুম্বক শলাকা একটা দুর্বল জিনিস। সো একটা চুম্বক শলাকা রাখলে সেই চুম্বক শলাকা লেটসে দেখতে এরকম। আমি অন্য যে কোনো কালার নিতে পারি, কি কালার নিব বলো? সাদা কালার দিয়েই দেখাই। সো লেটসে এখানে একটা চুম্বক শলাকা রাখছি, তাহলে এই চুম্বক শলাকাটা এই জায়গায় তোমার, এটা হলো ধরো আমার একটা চুম্বক শলাকা, ইচ্ছা হয়েছে এমনি করে আঁকছি, সো প্যারা নিও না, যা ইচ্ছা একটা ডিজাইন দিছি আর কি। ঠিক আছে? সো এই চুম্বক শলাকাটার আমরা যেটা বলতে চাচ্ছি, সাউথ পোল এদিকে হবে আর নর্থ পোল এদিকে হবে। ঠিক আছে? চুম্বক শলাকাটা তুমি যেমনেই রাখো না কেন, সে নিজেকে এই বলরেখার সাথে অ্যালাইন করে নিবে। অর্থাৎ একটু ডান পাশে নিয়ে যদি এটারে স্থাপন করো, তুমি চিন্তা করে দেখো, একটু ডান পাশে নিয়ে যদি স্থাপন করো, এটা এভাবে বেঁকে যাবে। একই শলাকা একটু আগে সোজা অবস্থায় ছিল, একটু জাস্ট ডান পাশে নিয়ে আসো, দেখবা এটা আরো বেঁকে গেছে। সো দ্যাটস দ্য থিং যেটা আমি বলতে চাইতেছি, যে কোন ক্ষেত্রে এটারে স্থাপন করলে এটা ওই ক্ষেত্রের রেখার সাথে নিজেকে অ্যালাইন করে নেয়। ঠিক আছে? যে কোনো ক্ষেত্রে এটারে স্থাপন করলে এটা ক্ষেত্রের রেখার সাথে নিজেকে অ্যালাইন করে নেয়। সো এটা সাউথ, এটা নর্থ। ঠিক আছে? এই বলরেখা যেভাবে যাচ্ছে তার সাথে নিজেকে অ্যালাইন করে নেয়, এই কথাটা বলছি। এটা কি সবাই বুঝতে পারছি? ক্লিয়ার?
এটা সবার কাছে ক্লিয়ার? এনিবডি, কারোর কোনো সমস্যা আছে এই কথাটা? আচ্ছা, এটা যদি হয়ে যায়, নেক্সট আর একটা কথা বলবো, তারপর সেটাকেও এক্সপ্লেন করব। নেক্সট কথাটা হইলো এটা, যেখানে যে স্থানে বলরেখার ঘনত্ব বেশি সেখানে চৌম্বক ক্ষেত্র বেশি শক্তিশালী। সেখানে চৌম্বক ক্ষেত্র অধিক শক্তিশালী। ওকে, অর্থাৎ আমি যেটা বলতে চাইতেছি যে ধরো এই জায়গাটা যদি কনসিডার করো একটা এরিয়া, এখানে 5টা বলরেখা গেছে, সেম এরিয়া এখানে এনে কনসিডার করো, সেম এরিয়া সেম দুইটাতে, রাইট? তুমি যদি তাকাও, কিন্তু এখানে বলরেখার সংখ্যা বেশি, এখানে বলরেখার সংখ্যা মাত্র 2টা। সো আমরা যেটা বলতে চাইতেছি যে এই যে রিজিয়নটা আছে, এই রিজিয়নটাতে চৌম্বক ক্ষেত্রের শক্তি কমে গেছে, এখানটাতে চৌম্বক ক্ষেত্র অনেক বেশি শক্তিশালী। অর্থাৎ এখানে আকর্ষণ বিকর্ষণ যত জোরে হবে, এই জায়গাটাতে আকর্ষণ বিকর্ষণ তত জোরে হবে না। ক্লিয়ার আমার কথা? তো এই জিনিসটাই বাম পাশে এই কথাটাতে লিখছি যে এখানে চৌম্বক ক্ষেত্র স্ট্রঙ্গার, এটা স্ট্রঙ্গার ফিল্ড, বাট এটা উইকার ফিল্ড। ফিল্ড মানে ক্ষেত্র, ফিল্ড মানে ক্ষেত্র। সবাই কি বুঝতে পারছি এটা? কারোর কোনো কনফিউশন আছে? আরেকবার বলে দেই, যে বলতেছে কি যে যেখানে বলরেখার ঘনত্ব বেশি, একই ক্ষেত্রফলে যেখানে বেশি বলরেখা পাস করছে, দেখো এখানে 5টা বলরেখা পাস করতেছে একই ক্ষেত্রে, আর এখানে মাত্র 2টা। সো আমি বলতেছি এই জায়গাটায় আকর্ষণ বিকর্ষণ অনেক জোরে হবে, বাট এখানে আকর্ষণ বিকর্ষণ অনেক আস্তে হবে। কমন সেন্স খাটাও, একটা চুম্বকের কাছে আসলে বেশি জোরে আকর্ষণ করে নাকি একটু দূরে গেলে জোরে আকর্ষণ করে বলো তো? একটু দূরে থাকলে আস্তে আকর্ষণ করে, কাছে আসলে অনেক জোরে আকর্ষণ করে, রাইট? সো এই কথাটাই বললাম যে কেন হচ্ছে, এটা হচ্ছে এই কারণে, কারণ চুম্বকের মেরুর কাছাকাছি বলরেখা অনেক ঘন থাকে, একটু দূরে সরে গেলে আস্তে আস্তে ছড়ায় যাইতে থাকে। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, তুর্য বলছো ডিফারেন্ট মিডিয়ামের উপর ডিপেন্ড করবে কিনা। ভেরি গুড কোয়েশ্চেন। মিডিয়ামের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, মিডিয়ামের উপর ডিপেন্ড করে। সো এটা একটু মাথার মধ্যে রাখেন। আচ্ছা, সো সবাই যদি আমরা এইটুকু বুঝে গিয়ে থাকি, তাহলে আমরা এখান থেকে আসলে অনেক কিছু বুঝে গেছি, বিশ্বাস করো। একেবারে ঠাড়া মুখস্থ কিছু বাংলা কথা আছে যেগুলো অলরেডি আমি এখানে বলে দিছি, তোমাদের এটা খুব বেশি প্যারা হবেই না। সো বলছে কি, চুম্বকের বাইরে তাকাও, যদি বাইরে হইল দিক উত্তর থেকে দক্ষিণ দিকে, আর বলছে কি চুম্বকের ভেতরে গেলে দক্ষিণ থেকে উত্তর মেরুর দিকে। এগুলা জিনিসপত্র সব কয়টা বলে দিছি। চুম্বকের কাছাকাছি তীব্রতা সব থেকে বেশি। কেন? কাছাকাছি চুম্বক ক্ষেত্রের তীব্রতা বেশি, কারণ এখানে বলরেখার ঘনত্ব বেশি। বলরেখা ঘন বেশি, রাইট? আর পরেরটাতে বলছে চুম্বক থেকে দূরে চুম্বক ক্ষেত্রের মান কম, দূরে গেলে চুম্বক ক্ষেত্রের মান কম। কারণ কি? বলরেখার ঘনত্ব কম, রাইট? বলরেখার ঘনত্ব তুলনামূলক কম। সো বলরেখার ঘনত্ব কম হইলে চুম্বক ক্ষেত্রের মান কম হচ্ছে, বলরেখার ঘনত্ব বেশি হইলে চুম্বক ক্ষেত্রের মান বেশি হচ্ছে। সো এই আর কি, এইসব জিনিসপত্র মোটামুটি ভালোভাবে আমরা দেখছি। ঠিক আছে, আমি তাহমিদ তোমার কোশ্চেন বুঝি নাই। নট স্ট্রঙ্গার ফিল্ড কেন? আ আ আ আ আ এই তো গ্যাঞ্জাম লাগায় ফেলছো, যা বুঝাইতে চাইছি পুরো উল্টা জিনিস বুঝছো। আমি নর্থ স্ট্রঙ্গার বলি নাই, এই যে এখানে যাও, এটা সিমিলারলি স্ট্রঙ্গার। আমি বলছি যে এখানে বলরেখা ঘন বেশি, সেই জায়গাটা স্ট্রঙ্গার। আমি নর্থ স্ট্রঙ্গার মোটেও বলি নাই, ঠিক আছে? আমি মোটেও নর্থ স্ট্রঙ্গার বলি নাই। সোজা বাংলায় আমি বলতেছি
এরকম যদি একটা ফিল্ড থাকে, ঠান্ডা মাথায় বুঝো, এরকম একটা ফিল্ড থাকলে সেটা বেশি শক্তিশালী কম্পেয়ার টু এরকম একটা ফিল্ড আছে। কথা বুঝাইতে পারছি? এটা দুর্বল, এটা শক্তিশালী, এটা স্ট্রঙ্গার। ক্লিয়ার? এবার আমি বুঝাইতে পারছি? কে জানি জিজ্ঞেস করছিল, চৈতি ওর সামথিং কিছু মনে হয় নাম ছিল। আচ্ছা, চুম্বক শলাকাকে উল্টা করেও যদি দাও, সে আবার নিজে থেকে ঘুরে গিয়ে সেখানে সেট হয়ে যাবে। ওকে, আহ একদম মিডলে কি হয়? মিডল বলতে কোন জায়গার মিডল বলতেছো? ঠিক মাঝখান বলতে এইখানে? আকর্ষণ বিকর্ষণ তো থাকে, বাট চুম্বক বলরেখাগুলো একটু প্যারালাল টাইপের হয়ে যায়। আহ আর কি কোশ্চেন? চুম্বক বলরেখা বদ্ধ থাকে কেন? এটা চুম্বক বলরেখার প্রপার্টি, ইনহেরেন্ট প্রপার্টি। এটা বদ্ধ থাকে কেন তার কোনো আনসার নাই। ঠিক আছে? আহ চুম্বক আর চৌম্বকের পার্থক্য কি? ওকে, চুম্বক সাধারণত চুম্বক ম্যাটেরিয়াল বা বস্তুটারে বলি আমরা চুম্বক, আর চুম্বকের সাথে রিলেটেড জিনিসপত্রকে আমরা চৌম্বক বলি। দেখবা আমি যখন বলতেছি দণ্ড চুম্বক, বাট তার যে ক্ষেত্র সেটাকে বলতেছি চৌম্বক ক্ষেত্র। তো চুম্বকের সাথে রিলেটেড হইলে সেখানে দেখবে চৌম্বক কথাটা আসে। চৌম্বক ক্ষেত্রের তীব্রতা, চৌম্বক প্রাবল্য মানে চুম্বকের প্রাবল্য। ক্লিয়ার? আচ্ছা, আহ ওকে গ্রেট। তাহলে মোটামুটি যদি এইটুক হয়ে যায়, আমি আসলে প্রেয়ারের ব্রেকে চলে যেতে চাই। এখান থেকে এসে আমরা বাকি জিনিসপত্র নিয়ে আলোচনা করবো না। আহ যেহেতু আমাদের ক্লাস শুরু হইতে একটু লেট হয়েছে, সবাই একটু ফাস্ট করার চেষ্টা করো। আমি 5:45 ইয়ে করব, স্টার্ট করব আবার। ঠিক আছে? সো স্টার্ট করব আবার 5:45-এ। ঠিক আছে? সো এই তো।
ওকে, সো ব্রেক শেষ, চলুন আমরা পড়াশোনা শুরু করি। সো বেসিক্যালি আমরা হ্যাঁ ব্রেক শেষ, আমি জানি একটু করছিলাম। তো কাহিনী হলো আমরা এখন যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের মধ্যে সম্পর্ক নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র আসলে মানে আমরা তো বলছি এই চ্যাপ্টারে আমরা আসলে কারেন্টের কারণে কিরকম চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেগুলা নিয়ে কথাবার্তা বলবো। সো বলরেখা ইজ এ মানে কি বলবো ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা জানা দরকার। এটা সংক্রান্ত যা যা পয়েন্ট বলছি, সো আমি যদি পয়েন্ট আকারে যাই একেবারে গোড়া থেকে, এইখানে আমি 3টা পয়েন্ট লিখছিলাম, এখানে 2টা পয়েন্ট লিখছি। অ্যাটলিস্ট এই 5টা পয়েন্ট তোমার মাথার ভিতরে থাকতে হবে, দিস ইজ নেসেসারি। আচ্ছা, তো চৌম্বক ক্ষেত্রের বৈশিষ্ট্য নিয়েও কথাবার্তা বলে ফেলছি। এরপরে আমি এই স্লাইডটাতে একটু পরে আসতেছি, আমি এইটা নিয়ে একটু কথা বলে ফেলতে চাই, ঠিক আছে? এটার কথা, আচ্ছা আমি স্লাইড দুইটারে ইন্টারচেঞ্জই করে দেই, সমস্যা নাই। সো বেসিক্যালি আমি এটা নিয়ে একটু কথাবার্তা বলতে চাই আগে, যে ওই যে কে জানি বলছিল না যে চুম্বক ক্ষেত্রকে মানে ম্যাগনেটিক মনোপোল পাই না কেন। এখন ধরো আমার ইচ্ছা হইলো যে আমি আসলে একটা ম্যাগনেটিক মনোপোল চাই, যেমনি ইচ্ছা হোক, মানে আমার একটা মুক্ত উত্তর মেরু বা মুক্ত দক্ষিণ মেরু লাগবে, অর্থাৎ সাথে কোনো জোড়া থাকবে না। উত্তর মানে খালি উত্তর, দক্ষিণ মানে খালি দক্ষিণ। সো আমি এরকম নর্থ সাউথ দেখা একটা মানে সুন্দর চুম্বক পাইছি, আমার ইচ্ছে হলো এটারে ভেঙে দিই। সো আমি এরকম মাঝখান দিয়ে ধরো এটারে ভেঙে দিছি। কাহিনী হইলো ভাঙ্গার সাথে সাথে তুমি দেখবা কি বাম সাইডে যেটা এতক্ষণ শুধু সাউথ পোল ছিল, এটার মধ্যেও 2টা পোল তৈরি হয়ে গেছে। ইভেন যেটা খালি নর্থ পোল ছিল, এটার দিকে যদি তাকাও দেখবা এটার মধ্যেও 2টা পোল তৈরি হয়ে গেছে। অর্থাৎ চুম্বককে ভাঙতে থাকলেও এটার মধ্যে ইনহেরেন্টলি আবার নর্থ সাউথ 2টা আলাদা আলাদা পোল তৈরি হয়ে যায়, যেই কারণে তোমার পক্ষে কখনোই শুধুমাত্র একটা উত্তর মেরু অথবা শুধুমাত্র একটা দক্ষিণ মেরু পাওয়া সম্ভব হয় না। সো দেখো, যে জায়গায় তুমি যদি তড়িৎ ক্ষেত্রের কথা চিন্তা করো, তুমি যদি তড়িৎ ক্ষেত্রের কথা চিন্তা করো, তড়িৎ ক্ষেত্রে মনে আছে এটা প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, আলাদা আলাদা করে প্লাস চার্জ মাইনাস চার্জ পাওয়া যায়। প্লাস নিতে হইলে মাইনাস নিতেই হবে এরকম কোনো কথা ছিল না জীবনের কোথাও, ছিল ছিল না। খালি প্লাস চার্জ দিয়ে তুমি বলছো ওকে খালি প্লাস চার্জ থাকলে খালি প্লাস চার্জের বলরেখা এরকম করে বাইর হইতে পারে। তোমরা ছোটবেলায় পড়ছো এগুলো, রাইট? ছোটবেলায় মানে স্থির তড়িৎ চ্যাপ্টারে আর কি। সো এটার বলরেখাগুলা এরকম করে বাইর হইতে পারে, তুমি পড়ছো। মাইনাস চার্জ যদি থাকে কোনো জায়গায়, খালি মাইনাস চার্জ একটা, তাহলে খালি মাইনাস চার্জের জন্য তার নিজস্ব বলরেখা থাকতে পারে, রাইট? এগুলা জিনিসপত্র ভালো মতো পড়ে আসছো ছোটবেলায়, কিন্তু কোথাও কেউ বলে নাই যে প্লাস মাইনাস জোড়ায় জোড়ায় আসতে হবে। ওয়ারেজ এই জায়গায় তুমি দেখতেছো কি তোমার এরা সবসময় জোড়ায় জোড়ায় আসতেছে, এখানে জোড়া করার কোনো দরকার ছিল না। সো দেখো বলতেছে কি তড়িৎ ক্ষেত্রের সাথে চৌম্বক ক্ষেত্রের একটা বিশাল বড় পার্থক্য আছে। কি পার্থক্য? বলতেছে কি যে এমন একক চুম্বক মেরু কখনো পাওয়া সম্ভব নয়। এই যে একেবারে শুরু থেকে একটা কথাই বলে আসতেছি, একক চুম্বক মেরু কখনো পাওয়া সম্ভব নয়। ইভেন যদি আমরা একটা দণ্ডচুম্বককে ভেঙেও ফেলি, যদি একটা দণ্ডচুম্বক থেকে মাঝখান থেকে ভেঙেও ফেলি, দেখবো সেই টুকরা দুইটাতে উত্তর মেরু আর দক্ষিণ মেরু সৃষ্টি হয়ে যাবে। এন্ড দিস ইজ হাউ ম্যাগনেটিক ফিল্ড ওয়ার্কস। ম্যাগনেটিক ফিল্ডের প্রপার্টি এটা যে এটার ফিল্ড লাইন্স গুলা ক্লোজড, এটার বলরেখাগুলা বদ্ধ, বলরেখাগুলা বদ্ধ। অলওয়েজ নর্থ থেকে বের হয়ে সাউথে গিয়ে আবার ভেতর দিয়েও চলে যায় সাউথ টু নর্থে। ক্লিয়ার? এই আর কি। ফারদিন বলরেখা কিন্তু আমরা এক্সপ্লেন করছি, এই যে বলরেখা সংক্রান্ত এতগুলা কথা বলে আসছি। চৌম্বক বলরেখা, ঠিক আছে? বলরেখা হলো এই দাগগুলা, এই যে সবুজ সবুজ দাগ দিছি, এগুলাকে আমরা বলতেছি চৌম্বক বলরেখা, ঠিক আছে? সো আই গেস তোমরা মোটামুটি যা বলতে চাইছি সেটা বুঝছো। এখন হইলো আমরা একটু কথা বলতে চাই চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্রের বেসিক সম্পর্ক নিয়ে। সো সম্পর্ক বলতে এখানে 2টা জিনিস বলবো ভাই। ওয়েরস্টেড সাহেব অ্যাকচুয়ালি এটা দেখছিলেন সর্বপ্রথম। ওয়েরস্টেডের পরীক্ষাটা নিয়ে একটু আমরা পরে কথাবার্তা বলতেছি। সো ওয়েরস্টেড সর্বপ্রথম এটা নোটিস করছিলেন যে একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, সো লেটস সে এটা একটা কারেন্ট ক্যারিং সার্কিট, এই তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়,
এবং তার পাশে যদি তুমি একটা চুম্বক শলাকাকে রাখো, তার পাশে তুমি একটা চুম্বক শলাকাকে যদি রাখো, চুম্বক শলাকার কাঁটাটা বিক্ষিপ্ত হয়, চুম্বক শলাকার কাঁটায় বিক্ষেপ দেখা যায়। সো আমরা এরকম কিছু দেখছিলাম যে তড়িৎবাহী তারের পাশে তার এর পাশে চুম্বক শলাকা রাখলে তার বিক্ষেপ ঘটে। ঠিক আছে, তার বিক্ষেপ ঘটে। এখন এই বিক্ষেপ ঘটার মানে কি? বিক্ষেপ কখন ঘটে? বিক্ষেপ ঘটা মানে কি, যে এরকম ছিল, হঠাৎ করে অন্য একটা ডিরেকশনে এটা ফিক্সড হয়ে গেল, এটাকে তুমি যেমনি করো না কেন বারবার ঘুরে ঘুরে সে একই পজিশনে ফেরত আসে। এটা কখন হয় বলো তো? এটা আমাদের চেনা জানা জিনিসে লাগতেছে, যে একটা চুম্বককে আমি ঘুরে একদিকে রাখতে যাচ্ছি কিন্তু সে বারবার অন্য একটা দিকে এসে অ্যালাইন্ড হয়ে যাচ্ছে। এটা তখনই হয় যখন চুম্বক ক্ষেত্রটা অন্য আরো একটা চুম্বক ক্ষেত্রে তোমার অবস্থান করে। সো আমি বলতে চাচ্ছি যে এই বিক্ষেপ কখন ঘটে? যখন এটা তখনই সম্ভব, এটা তখনই সম্ভব যখন চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ঠিক আছে, সো আমরা বলতে চাচ্ছি কি, তাইলে আমাদের মোদ্দা কথা দাঁড়াইলো কি, যে তড়িৎবাহী তার তার পাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। কথা বুঝাইতে পারলাম? সিম্পল এজ দ্যাট। সো ঘটনা হইলো, আমরা বলছি তড়িৎবাহী তার চুম্বক শলাকাকে বিক্ষেপ ঘটায়। এখন চুম্বক শলাকার বিক্ষেপ কেন হয়? যখন একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তার মানে আমি বটম লাইন এভাবে বলতে পারি, মাঝখানে চুম্বক শলাকার স্কিপ করে যাও, আমি বলতে পারবো তড়িৎবাহী তার তাইলে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতেছে, যেই কারণেই তো চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হচ্ছে, রাইট? দ্যাটস ইট। এই কথাটাই বললাম আর কি। আচ্ছা, নেক্সট যেটা বলতে চাচ্ছি, আরেকটা ঘটনা ঘটে, যে চুম্বক ক্ষেত্রে গতিশীল চার্জ, চুম্বক ক্ষেত্রে গতিশীল চার্জ চৌম্বক বল অনুভব করে, চৌম্বক বল অনুভব করে। তো একটা চার্জ, যে কোনো চার্জিত পদার্থ মানে পার্টিকেল যদি বলো, সে হইলো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে গতিশীল হইলে তখনই সে চৌম্বক বল অনুভব করবে। এটা নিয়ে আমরা সামনে ফার্দার মানে আপকামিং লেকচারস গুলাতে এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে, আপকামিং লেকচারস গুলাতে আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো। সো আজকে এটার ডিটেলসে একদমই ঢুকবো না, এটা পরের ইস্যু। আমরা বেসিক্যালি আজকে কথাবার্তা বলবো এই জিনিসটা নিয়ে, যে একটা তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ঠিক আছে, আমাদের আজকের পয়েন্ট অফ ইন্টারেস্ট এটা। চৌম্বক শলাকা মানে খুব পাতলা একটা চুম্বক। তোমরা ছোট ছোট কম্পাস দেখছো না? ছোট ছোট কম্পাসের মধ্যে যে চুম্বক গুলা থাকে ওগুলাকে বলে চুম্বক শলাকা। খুব পাতলা একটা চুম্বক, যেটার মানে নিজস্ব ক্ষেত্র খুব বেশি স্ট্রং না। ঠিক আছে, তো নিজস্ব ক্ষেত্র স্ট্রং না হয় যেখানেই নিয়ে এটারে স্থাপন করবা, সে হইল গিয়া ওই বলরেখা অনুযায়ী নিজেকে সজ্জিত করে ফেলে। ঠিক আছে, আচ্ছা। সো আশা করি চুম্বক শলাকা কি সামিয়া জিজ্ঞেস করছিলা, আনসার পাইছো। ম্যাগনেটকে ব্রেক করে স্ফিয়ার বানাইলে কি হবে? সেখানেও ম্যাগনেটিক মানে এরকম বিভিন্ন শেপের ম্যাগনেট পাওয়া যায়। স্ফিয়ার বলো, ইউ শেপের ম্যাগনেট পাওয়া যায়। সো এগুলার অনেক অনেক ক্ষেত্রে উপরে নিচেও হইলো গিয়া তোমার মানে নর্থ পোল আর সাউথ পোল তৈরি হয়। সো মানে ডিফারেন্ট শেপস অফ ম্যাগনেট আছে। আচ্ছা, নেক্সট যেটা বলতে চাচ্ছি, চুম্বক ক্ষেত্রের দিক প্রকাশক চিহ্ন, এই জিনিসটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলতে চাই। সো চুম্বক ক্ষেত্রের দিক প্রকাশক চিহ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে একটা দিক প্রকাশক চিহ্ন সম্পর্কে জেনে নেওয়া জরুরি। আচ্ছা, দ্বিমাত্রিক ভাবে চুম্বক ক্ষেত্র এভাবে দেখানোই যেতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, একটু মাথায় রেখো এই চুম্বক ক্ষেত্রটাকে আমরা বলি সুষম চুম্বক ক্ষেত্র। দেখো কত সুন্দর প্যারালাল লাইন। ঠিক আছে, এটাকে বলতেছি
সুষম ক্ষেত্র। সুষম ক্ষেত্র মানে কি? সর্বত্র মান সমান। ঠিক আছে, একটু বাংলা সম্পর্কে জেনে রাখতে হবে। সুষম মানে সর্বত্র মান সমান। সুষম মানে সর্বত্র মান সমান। এটা আমরা কিভাবে দেখাই? সমান্তরাল রেখা দিয়ে দেখানো হয়, রাইট? কতগুলা সমান্তরাল বলরেখা দেখা যায়, এটা হলো সুষম চৌম্বক ক্ষেত্র। সুন্দর ব্যাপার। আচ্ছা, নেক্সট যেটা নিয়ে কথাবার্তা বলতেছি, ওকে ডানে বামে তো দেখানো যাইতেই পারে। একটা জিনিস চিন্তা করো যে কোনো একটা জায়গায় ধরো একটা চৌম্বক ক্ষেত্র, আমি বুঝাইতে চাচ্ছি যে একটা চৌম্বক ক্ষেত্র আমি অ্যাপ্লাই করছি যেটা এই বোর্ডের ভিতরে ঢুকে যাচ্ছে। কথা বুঝাইতে পারছি? চৌম্বক ক্ষেত্র বোর্ডের ভিতরে ঢুকে যাচ্ছে অথবা বোর্ড থেকে বাইরে আসতেছে। তিনটা ডাইমেনশন তো, রাইট? সো এইটা আমি আসলে কেমনে বুঝাবো? সো আমি যদি সহজ ভাষায় ডাইমেনশন ওয়াইজ দেখাইতে চাই, লেটস সে এটা একটা ডাইমেনশন, এটা একটা ডাইমেনশন, আমার কাছে 3 নাম্বার আরো একটা ডাইমেনশন আছে, রাইট? 3 নাম্বার আরো একটা ডাইমেনশন আছে যেটা হলো এরকম কাইন্ড অফ এই। সো এই যে 3 নাম্বার ডাইমেনশনটা যদি এখানে ইনক্লুড করতে চাই, তুমি দেখো ডিরেকশন গুলা কিরকম হবে। এদিক বরাবর গেলে আমরা ডানে তীর চিহ্ন দেই, এদিক বরাবর যদি চৌম্বক ক্ষেত্র হয় তাহলে বামে ডিরেকশন দেই, এদিক বরাবর হইলে উপরে দেই, এদিক বরাবর হইলে নিচে দেই। এগুলা এগুলা তো বাচ্চাদের দিলে বাচ্চারাও দিতে পারবে। এখন কোশ্চেন করলাম তোমারে যে এটা তো এই বোর্ডের উপর হইলো, এটা যেটা বোর্ডের ভিতরে যাচ্ছে এটারে কেমনে বুঝাবো? প্রত্যেকবার কি এরকম এতগুলা রেখাকে দেখাবো? সো আমার দাবি হইল যে কোন একটা চুম্বক ধরো এই বোর্ডের ভিতর বাইরের সাথে রিলেটেড, রাইট? এটাকে তুমি কেমনে দেখাবা? যে বলরেখাটা চুম্বকের ভিতরে এদিকে চলে যাচ্ছে, সো এরকম একটা বলরেখা কেমনে দেখাবা? এরকম একটা বলরেখা হইলে কেমনে দেখাবা? অর্থাৎ এটা বাইরের দিকে আসতেছে, বাইরে আসে, আর এটা বোঝাচ্ছি ভিতরে যাচ্ছে, ভিতরে যায়। তো এই যে বোর্ডের ভিতরের দিকে ঢুকে গেলে এটা কেমনে বুঝাবো, অথবা বোর্ড থেকে বাইরে আসলে কেমনে বুঝাবো? এটার জন্য জাস্ট এই ছবিটা একটু দেখো, তাইলে তোমার অনেকখানি জিনিস ক্লিয়ার হয়ে যাবে আমি আসলে কি নিয়ে কথা বলতেছি। যে লেটস সে এটা একটা কাগজ তল চিন্তা করো। সো সেই কাগজ তলে লেটস সে আমরা একটা ফিল্ড আঁকতে চাইতেছি যেটা এরকম দেখতে। ধরো এটা একটা বলরেখা, এটা একটা চুম্বক বলরেখা, ঠিক আছে? এরকম অনেকগুলা বলরেখা আছে। নাও এই বলরেখাটাকে আমি যদি আসলে দেখাইতে চাই, আমি কি বারবার এরকম করে এতগুলা তীর চিহ্ন আঁকতে পারবো, নাকি 3D ছবি আমার পক্ষে বারবার আঁকা সম্ভব? কোনোটাই পসিবল না। এত 3D ছবি আমি আঁকতে পারবো না। রেদার আমরা আসলে যেটা করি, চিন্তা করো একটা তীর দেখতে আসলে কেমন হয়। তীরকে যদি আরেকটু সুন্দর করে আসলে আঁকি, এই মাথায় আসলে এরকম থাকে, রাইট? তীরের মাথা কাইন্ড অফ এই টাইপের থাকে, সো ভিতরের দিকে চলে যাচ্ছে। তাহলে উপরের দিকটাতে যদি তুমি দেখো, যেটা বলতে চাইতেছি, তুমি যদি উপরের দিকটা থেকে তাকাও, এদিক থেকে যদি তাকাও, এটা যদি তোমার চোখ হয়, আবার জিজ্ঞেস করো না এটা কি জিনিস আঁকছি উপরে। এটা ধরো তোমার চোখ, এদিক থেকে যখন তাকাবা তুমি কি দেখবা? জাস্ট শার্প এই টিপটা দেখবা না? শুধুমাত্র টিপটা দেখবা। আর যদি নিচ থেকে তাকাও, যেটা তোমার কাছে মনে, এটার মানে কি? মনে হবে যেন উপরে উঠে আসতেছে। আর নিচ থেকে তাকাইলে দেখবা কি বলতো? নিচ থেকে তাকাইলে তুমি বেসিক্যালি দেখবা এই গোড়াটা, নিচ থেকে তাকাইলে এই গোড়াটা দেখবা, অর্থাৎ এই জিনিসটা দেখবা। ক্লিয়ার? এখানে আসলে 4টা, ভিতরে আরো একটা আছে, এই জিনিস তো বোঝা যায়। সো ঘটনা হইলো উপরের থেকে দেখলে যেটা দেখতেছো, এটাকে কাইন্ড অফ আমরা এরকম করে বলতে পারি যে তুমি আসলে এই ডটটাকে দেখতে পাচ্ছ, জাস্ট ডটটা উপরে উঠে আসতেছে। আর নিচের থেকে তাকাইলে তুমি দেখবা এরকম একটা ক্রস ভিতরের দিকে চলে গেল যেন, ঠিক আছে? নিচের থেকে তাকাইলে তোমার কাছে মনে হবে যেন একটা ক্রস ভিতরের দিকে ঢুকে চলে গেল। সো এনিথিং যেটা তলের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, তলের দিকে ভেতরে ঢুকে যাচ্ছে,
তলে ঢুকে যায় টাইপের, ঠিক আছে? এটা বুঝাইতে চাইলে আমরা বলতে পারবো, এবং আমি খুবই বাংলা কথাই লিখতেছি এগুলা তোমাদের বোঝার সুবিধার্থে, এই ক্ষেত্রে তাইলে আমরা কি দিব, এরকম কতগুলা ক্রস দিব, রাইট? এরকম কতগুলা ক্রস দিলে বোঝাচ্ছি তল বরাবর ভিতরের দিকে। আবার তল থেকে বের হয়ে আসতেছে, যদি দেখাইতে চাই তল থেকে বের হয়ে আসতেছে, তাইলে আমরা তীরের ডগাটা দেখতে পাবো, রাইট? সো তল থেকে বের হচ্ছে, তল থেকে বের হয়, এটা যদি বুঝাইতে চাই তাহলে আমরা কি দিব বলতো? তাহলে আমরা দিব কতগুলা ডট। ক্লিয়ার? এরকম কতগুলা ডট দিয়ে দিব, বুঝাবো যে তীরের ডগাটা আমার দিকে আগায় আসতেছে। তাহলে এই জিনিসটা মাথায় থাকবে, এটার মানে বোর্ড থেকে বাইরে বের হয়ে আসতেছে, তীরটা এরকম আসতেছে তোমার দিকে, ঠিক আছে? এটার মানে তীরটা তোমার দিকে আসতেছে, আর এটার মানে তীরটাকে তুমি পাঠাইছো ভিতরের দিকে। ক্লিয়ার? সবার কাছে ডান এটা? আচ্ছা, যদি এটা হয় দেন তাইলে আমরা সামনের দিকে যাব, ডিরেকশন সংক্রান্ত আইডিয়া পেয়ে গেছি। এরপর হলো ওয়েরস্টেডের নীতি সংক্রান্ত একটু কথাবার্তা, যেটা বলতে চাচ্ছিলাম এখানে। দেখো, সুইচ খোলা হইলে কোন ধরনের কোনো কারেন্ট ফ্লো হয় না, আই ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার কোনো ডিফ্লেকশনও নাই, এবং একই সাথে আমরা বলতেছি শলাকাতে কোনো ডিফ্লেকশন নাই, মানে কি জানি বলে, বিচ্যুতি নাই, শলাকায় কোনো বিক্ষেপ নাই। আচ্ছা, কোনো বিক্ষেপ না থাকলে কে কন্ট্রোল করে? পৃথিবী কন্ট্রোল করে, মনে আছে? নর্মালি যদি কোনো বিক্ষেপ না থাকে তাহলে পৃথিবী যেহেতু কন্ট্রোল করে, এই যে পৃথিবীর ভৌগোলিক উত্তর দিকের সাথে এটা পারফেক্টলি অ্যালাইনড হয়ে আছে, ঠিক আছে? তুমি যদি তাকাও ছবিটা দেখলেই বুঝবা, যেহেতু হইল গিয়া পৃথিবীর এই যে ভৌগোলিক উত্তর দিকের সাথে অ্যালাইনড হয়ে আছে, কারণ আর তো বাড়তি কিছু নাই। এবার কাহিনী হইলো, যখন আমি কারেন্ট দিছি, কারেন্ট দেওয়ার ফলে কি হইতেছে দেখো, সুইচ বন্ধ করা হয়েছে, বিদ্যুৎ প্রবাহিত হইতেছে, শলাকা স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুত হয়ে গেছে, অর্থাৎ একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তাইলে আমি এখান থেকে কি বলতে পারি? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আচ্ছা, যদি এটাই বলতে পারি, ফাইনালি লাস্ট পার্টে বলতেছে যে ওকে, এবার আমরা যে চৌম্বক ক্ষেত্রটা পাইছিলাম, এটা কারেন্টটাকে বাড়াবো। তো বলতেছে কারেন্ট বৃদ্ধি করে I2 করা হয়েছে, চৌম্বক শলাকার বিচ্যুতি আরো বাড়ছে। সো বিচ্যুতি কেন বাড়বে? তার মানে চৌম্বক ক্ষেত্র আরো শক্তিশালী হয়েছে, তার মানে চৌম্বক ক্ষেত্র আরো শক্তিশালী হয়েছে। তো এখান থেকে এটা বুঝতে পারতেছি চৌম্বক ক্ষেত্র কতটা শক্তিশালী হবে, এটা ডিপেন্ড করতেছে তড়িৎ প্রবাহ কত বেশি, ঠিক আছে? তাহলে এই পয়েন্টগুলো একটু দেখো, এখানে কোনো চৌম্বক শলাক মানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় নাই, যেই কারেন্ট দিলে চৌম্বক ক্ষেত্র তৈরি হইল, এবং যখন কারেন্ট বাড়ায় দিলা চৌম্বক ক্ষেত্র আরো শক্তিশালী হইল। সো ওয়েরস্টেডের এই পরীক্ষা থেকে আমরা এটুকু বুঝতে পারতেছি, তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এবং এটা তড়িৎ প্রবাহের মানের উপর সরাসরি ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আচ্ছা, জুই কোন জিনিসটা বুঝো নাই একটু বলতে পারবা? আর কাশফিয়া বলছো বিচ্যুতি কি? বিচ্যুতি মানে নিজের অবস্থা থেকে সরে যাওয়া। এই যে এটা এরকম অবস্থায় ছিল, দেখো এখানে গিয়ে এটা এই বরাবর চলে গেছে, আগের লাইনটার সাথে যদি তাকে মিলাও, আগের লাইনটা কোন দিকে ছিল? এই যে এই বরাবর ছিল তার লাইন, লাইন ছিল এই লাল দাগটা বরাবর, এদিকে চলে গেছে। ক্লিয়ার? বিচ্যুতি মানে নিজের জায়গা থেকে সরে যাওয়া, ঠিক আছে? ওকে। আচ্ছা, আনিকা বলছো বুঝো নাই, আনিকা তোমাকে আরেকবার বলে দিচ্ছি। দেখো, প্রথমে যখন বর্তনীতে সুইচ অফ ছিল, মানে কাহিনী হলো সুইচ খোলা, কারেন্ট যাইতেছে না, কারেন্ট না গেলে এটা নর্মালি তার পৃথিবীর যে উত্তর দক্ষিণ বরাবর থাকার কথা ওই বরাবর আছে, ডান। এবার যেই মাত্র
সুইচ অন করে দিলা, সুইচ বন্ধ করছো, বন্ধ করা মানে বেসিক্যালি অন করা, ঠিক আছে? বন্ধ করা মানে সুইচ অন করে দেওয়া। সুইচ যেই মাত্র অন করলা, কারেন্ট ফ্লো হইতেছে, কারেন্ট ফ্লো হওয়ার ফলে দেখা গেল চুম্বক শলাকা বিচ্যুত হয়েছে। কারণ আমি বলে দিছিলাম তোমাদেরকে, মনে আছে, চুম্বক শলাকা তখনই বিচ্যুত হইতে পারে যখন একটা চুম্বক ক্ষেত্র থাকে সেখানে। মনে আছে আমি এই জায়গায় বলে দিছিলাম, তখনই সম্ভব যখন চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো যেহেতু এটা জানি, এখান থেকে তাইলে আমি বলতে পারবো যে তার মানে এখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। পরের বার গিয়ে বললাম কারেন্ট বাড়ায় দাও, কারেন্ট বাড়ায় দেখলাম কি চুম্বক শলাকা এখান থেকে ধরো এখানে আসছিল, এবার এখান থেকে আরো উঠে গেছে, তার মানে চুম্বক শলাকার বিচ্যুতি বাড়ছে। কেন বাড়তে হবে? কারণ এই জায়গায় অবশ্যই চুম্বক ক্ষেত্র তাইলে শক্তিশালী হয়েছে। ঠিক আছে, আনিকা আশা করি বুঝতে পারছো। আর জুই বলছো ডট আর ক্রসের এটা বুঝো নাই, তুমি জাস্ট নর্মালি এই জিনিস বুঝো, ডানে বামে উপরে নিচে তো বুঝো, এবার ভিতরে এটা কেমনে দেখাবা? দিক তো দেখাইতে হয়, ডান মানে ডান, বাম মানে বাম, উপরে মানে উপরে, নিচে মানে নিচে। আমি বললাম ভিতরে, এই বোর্ডের ভিতরে এটা কেমনে দেখাবা? এটা দেখাবো ক্রস দিয়ে। বোর্ড থেকে বাইরে কেমনে দেখাবো? ডট দিয়ে। দ্যাটস ইট, এইটুকুই বুঝাইতে চাইছি, আর কিছু না। ঠিক আছে জুই? জুই বুঝছো কিনা একটু বইলো। সার্কিটের পজিটিভের সাথে লাগাইতে হবে, ইট ডাজন্ট ম্যাটার, যে কোনো একদিকে লাগাও, সমস্যা নাই। আর কি অর্ণব, সুইচ অন করলে দুইটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, তাই মেবি। সুইচ অন করলে একটাই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হইতেছে, মানে একটা কারেন্ট একটাই ফিল্ড। ম্যাগনেটের একদম মিডল পয়েন্টে হ্যাঁ থাকে বলরেখা, থাকে মিডল পয়েন্টে বলরেখা থাকে। পল্লবী জিজ্ঞেস করছো ম্যাগনেট ব্রেক করলে নর্থ ও সাউথ তৈরি হয় কেন? ওই যে ম্যাগনেটিক ফিল্ড লাইনের বৈশিষ্ট্যই হলো এটা অলওয়েজ ক্লোজড থাকে, মানে এটা তার ইনহেরেন্ট প্রপার্টি। ম্যাগনেটিক ফিল্ড কাজই করে এভাবে, এটা ন্যাচারাল। ঠিক আছে, যেই কারণে তুমি কখনোই মুক্ত মেরু বানাইতে পারো না, ভাঙলেও দুইটা করে মেরু জোড়ায় জোড়ায় তৈরি হয়। ঠিক আছে, ওকে, চলেন তাহলে সামনের দিকে যাই। দিক নির্ণয়, এই যে আমরা এখানে দেখলাম, তাহলে কারেন্ট হইলে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। ঠিক আছে, তার মানে দিস মিনস তোমার কাছে একটা কারেন্ট আছে, কারেন্ট একটা ম্যাগনেটিক ফিল্ড দিবে, তাইলে এটা একটা ম্যাগনেটিক ফিল্ড যেহেতু দিচ্ছে, এই ম্যাগনেটিক ফিল্ডের দুইটা জিনিস জানা লাগে। কি কি জিনিস? একটা হলো দিক আর একটা হলো মান। ভেক্টর তো, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তো তার দুইটা জিনিস জানা লাগে, একটা হলো দিক আর একটা হলো মান। দিকটা বাইর করা সহজ, কিরকম? এই ছবির কথা ভুলে যাও একটু। ঠিক আছে, আমরা যে নিয়মটা প্রয়োগ করি, নিয়মটা জানা থাকা জরুরি, মানে নিয়মের নামটা, এটাকে বলে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। বাকিটা এখন আমি যা বলি খালি আমার সাথে কথা বোঝার চেষ্টা করো। আমি কি বলতে চাচ্ছি, বেসিক্যালি এটা বলে কি, আমাদের হাতকে এভাবে আমরা মুট করতে পারি না, বৃদ্ধাঙ্গুলিটা বাড়ায় রেখে, থামস আপ যেভাবে দেই, সো এরকম করে তো দাও, রাইট? সো কাহিনী হলো, থামস আপ দেওয়ার জন্য তোমরা যা করো যে তোমার বৃদ্ধাঙ্গুলিটা বাড়ায় দিয়ে তোমার এরকম হাতটা পাকায় রাখো, রাইট? হাতটা পাকায় রাখতে পারো। সো কাহিনী হয়েছে যেটা, এই এই জিনিসটা দিয়েই আমরা এখানে দিক নির্ণয় করে ফেলতে পারবো। ঘটনা কি? খুবই সিম্পল, যে আমার বৃদ্ধাঙ্গুলির দিকটা যদি কারেন্টের দিক নির্দেশ করে, অর্থাৎ কারেন্ট উপরে যাচ্ছে, কারেন্ট যদি উপরের দিকে যায়, তাহলে বলরেখা হবে আমার এই হাতের বাকি আঙুলগুলা যেভাবে পাক খাইছে না, হাতের বাকি আঙ্গুল যেভাবে পাক খাইতেছে সেই বরাবর পাবা তুমি হইলো বলরেখার দিক। তাহলে দেখো, আমার যদি কারেন্ট উপরে যায়, হাতের আঙ্গুল কেমনে পাক খাচ্ছে? এভাবে পাক খাচ্ছে, রাইট? এই বরাবর এভাবে করে বোর্ডের এই পাশ থেকে মনে হচ্ছে উঠে আসতেছে, এদিকে এসে ঢুকে যাচ্ছে। ক্লিয়ার? এটা এই আমার আঙ্গুল এদিক থেকে বাইর হবে, এদিকে এসে ঢুকে যাবে। সো এই ছবিটার দিকে তাকাও, তাইলেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। বা আমি আরেকটা ছবি এখানে এঁকে দেখাইতে পারি। লেটস সে এটা একটা তোমার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে। সো ধরো এটার কারেন্ট ফ্লো এর ডিরেকশন এই বরাবর। তাইলে চিন্তা করে দেখো, এটার এদিকে যেহেতু কারেন্ট ফ্লো হইতেছে, এই পাশ থেকে বলরেখা বের হয়ে এসে ঘুরে যাবে। মানে ধরো জড়ায় ধরে না এমনি, হাতকে এভাবে করে ধরো, বলরেখাগুলা মাঝখান দিয়ে তারটা গেছে, বলরেখাগুলা এভাবে তাকে জড়ায় রাখতেছে পুরা একেবারে চারপাশ দিয়ে। বলরেখাগুলা কাইন্ড অফ গোলাকার, কতগুলা বাউন্ডারির মতো হয়।
যার মাঝখানে থাকে তারটা। কথা বুঝাইতে পারছি? বলরেখা হলো কতগুলা গোলাকার বাউন্ডারি, লেটস সে এটা হলো তার, এই মাঝখান বরাবর এখানে ধরো একটা তার চলে গেছে, বলরেখাগুলো তাইলে আমার হাত আর এই বডির গোল সার্কেলটার মতো হবে। ক্লিয়ার? বলরেখা বোঝা গেছে কি রকম হয় দেখতে? সো যদি এটা হয়, মিম তোমার কমেন্ট আমি দেখছি অ্যাকচুয়ালি, তুমি কি বলছো? আচ্ছা, সো ঘটনা হইলো এইখানে তাইলে বলরেখাটা আঁকলে কেমন হবে? এই যে এরকম এই দিক থেকে এসে মনে হবে যেন এইদিকে ঢুকে গেছে ভিতরে, তাইলে এই পাশ দিয়ে বের হবে, এই পাশ দিয়ে ঢুকে যাবে। তাইলে চিন্তা করো, এই যে বারবার আমরা এরকম করে ছবি আঁকতে চাই না, আমরা বারবার এরকম এত কষ্ট করে ছবি আঁকতে চাই না। আমরা যেহেতু বারবার এত কষ্ট করে ছবি আঁকতে চাই না, তাহলে তার সলিউশন কি হইতে পারে? সহজ সলিউশন লাগবে একটা। বলো তো সহজ সলিউশন কি হইতে পারে? সহজ সলিউশন হলো এটা, দেখো এই পাশ দিয়ে কি হচ্ছে, বোর্ড থেকে বেরোচ্ছে, বোর্ড থেকে বেরোচ্ছে এই পাশ দিয়ে, তাইলে বোর্ড থেকে বের হইলে আমরা কি দেখাইতে পারি? ডট দিয়ে। বোর্ড থেকে বের হইলে আমরা ডট দিয়ে দেখাইতে পারি, আর এইদিকে এসে যেহেতু বোর্ডের ভিতরে আবার ঢুকে যাচ্ছে, সো এখানে আমরা ক্রস দিয়ে দেখাইতে পারি। রাইট? এইটুকু হইলেই আমার কাজ শেষ। ডান। বুঝছি এটা সবাই? এবার তাইলে ওই ছবিটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে। কারেন্ট উপরে যাচ্ছে, ভালো করে যদি তাকাও, এখানে কারেন্টের ডিরেকশন উপরে দিয়ে দেওয়া হয়েছে, সো দিস ইজ দ্য ডিরেকশন অফ আই। আই যদি এটা হয়, তাহলে বলরেখার ডিরেকশন গুলো এখান থেকে দেখে নাও, এই যে এদিকে ডট, ডট থেকে বের হয়ে ক্রসে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি? এই হলো আমার বলরেখার ডিরেকশন গুলো, আমি এখানে একটু করে দেখাই দিলাম। তাহলে ওই সাইডেরটা কি হবে? ঠিক উল্টা, এরকম করে আঙ্গুল রাখছি, দেখো বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে, তাইলে মুষ্টিবদ্ধ আঙ্গুলগুলো যদি দেখো এদিক থেকে এভাবে করে ঘুরে এসে ঢুকতেছে, এই সো এই বরাবর চলে যাবে। ক্লিয়ার এটা সবার কাছে? দিক তাইলে বুঝে গেলাম, দিক ডান। বুঝছি সবাই? দিক নিয়ে কারোর কোনো ঝামেলা আছে? এনিবডি? ওকে, তাইলে দিক যদি সবাই বুঝে গিয়ে থাকি, ভাইরা আমার, কারেন্টের ডিরেকশনটা এখানে উল্টা ছিল, একটু তীর চিহ্নটা দেখায় দেই, নাইলে আবার বলবা দেখাই নাই। সো এটা হলো কারেন্টের ডিরেকশন। ক্লিয়ার? কারেন্টের ডিরেকশন ওইটা ছিল উপরে, এটা হলো নিচে। দিক বোঝা গেছে? আচ্ছা, যদি বুঝে গিয়ে থাকি, আমি মোটামুটি অত বেশি কঠিন না, বিশ্বাস করে, একটু একটু কিছু জিনিস মুখস্থ রাখলেও চলে। উপরের দিকে গেলে বাম পাশে হইলো গিয়া তোমার ডট দিবা, ডান পাশে ক্রস দিবে, একটা মনে রাখো, অন্যটা উল্টা। এই চ্যাপ্টারের এটা আবার একটা মজার জিনিস আছে, তুমি একটা যদি মনে রাখো, অন্য কেসটা হয় উল্টা। রাইট? এটার ক্ষেত্রে দেখো বাম পাশে ডট, ডান পাশে ক্রস, এখানে দিলে বাম পাশে ক্রস, ডান পাশে ডট, কারণ কারেন্টের ডিরেকশন উল্টায় গেছে। ক্লিয়ার? একটা মনে রাখবা খালি সবসময়। ওকে, গ্রেট। ফারদিন বলছে ইজি, সো ভেরি গুড। আমরা তাহলে সামনের দিকে আগাই। নাও হিয়ার কামস বিওসেভার সূত্র। তো আমরা বলছিলাম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তার দিক বাইর করতে পারি। দিক শিখা শেষ, এখন আমরা মানে যাব। মানের জন্য আমরা যেটা পড়বো সেটাকে বলতেছি বায়ট-স্যাভার্ট ল। মানের জন্য যে জিনিসটা পড়বো বায়ট-স্যাভার্ট ল। এই বায়ট-স্যাভার্ট কে অনেকে বিওসেভা বলে, সো এই বিওসেভা নিয়ে কথাবার্তা হবে আর কি। আপাতত আমি যেটা বলতে চাইতেছি, বিওসেভার সূত্র আসলে কি করে। এটার কাজ হইল গিয়ে কোন তড়িৎবাহী তারের পাশে তারের পার্শ্ববর্তী কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করে। চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করে। আচ্ছা, পারলাম। সো এটা যদি ঘটনা হয়, তাহলে এবার আমি যেটা বলতে চাচ্ছি একটু মাথায় রেখো। আবার এই যে চৌম্বক ক্ষেত্রের মান যে বলতেছি, বেসিক্যালি এটা আসলে কি নির্দেশ করে মনে আছে? চৌম্বক ক্ষেত্রের মান বা চৌম্বক ক্ষেত্র কতটা শক্তিশালী, এটা আমরা কিভাবে বুঝি? এটা বুঝি বলরেখা কতটা ঘন সেটা দিয়ে। সো সে অ্যাকচুয়ালি বাইর করে হইল চৌম্বক বলরেখার ঘনত্ব কত বেশি।
তো আসলে এই সূত্র দিয়ে বাইর করি আমরা বলরেখার ঘনত্বটা কতটুকু। বলরেখার ঘনত্ব এই শব্দটা তোমরা এর আগেও পড়ছো। তোমরা গাউসের সূত্র পড়ছিলা, মনে আছে? গাউসের সূত্রে একটা টার্ম ছিল ফ্লাক্স। ফ্লাক্স মানে হলো বলরেখার সংখ্যা। তো বলরেখার ঘনত্বকে অনেকে ফ্লাক্স ঘনত্ব বলে থাকে। বলরেখার ঘনত্ব আর ফ্লাক্স ঘনত্ব একই কথা, কারণ বলরেখার সংখ্যাই হইল গিয়ে ফ্লাক্স। তো এটা যদি জানা থাকে, এখানে জাস্ট একটু মনে রাখো, এটাকে নির্দেশ করা হয় বি দ্বারা। প্রতীক হইল বি আর একক, আচ্ছা প্রতীকই লিখি, এটাই ভালো। তো এটার জন্য নির্ধারিত প্রতীক ইজ বেসিক্যালি বি। আর একক কি? দুইটা একক আছে, এককটা খুব ভাল লাগবে। একটা একককে বলতেছি টেসলা। টেসলা টি দিয়ে দেখাই, or ওয়েবার পার মিটার স্কোয়ার। ওয়েবার পার মিটার স্কোয়ার, দ্যাটস ইট। এই আর কি, এইটুকু মনে রাখলেই চলবে। আমাদের আর খুব বেশি বাকি নাই, ঠিক আছে? যেই কারণে আমি আসলে কন্টিনিউই করতে চাচ্ছি। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে ধরো এটা একটা তার। খুব সিম্পল ওয়েতে আমরা এই ডিরাইভেশনটা একটু দেখে ফেলবো। একেবারে ইজি একটা ডেরিভেশন। আশা করি তারটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আমি আর তারের অংশে পেঁচাইতেছি না। সো এই তারের খুব ছোট, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে, কারেন্ট তোমরা দেখতে পাচ্ছ। আমার কথা হইলো এই তারের খুব ছোট্ট একটা অংশ আমরা নিতে চাই অ্যাজ এ টেস্ট কেস। সো তারের ধরো এই ছোট্ট অংশটা আমরা একটু নিলাম। এই যে ছোট্ট একটা ডিএল অংশ নিলাম আমরা, ঠিক আছে? এই ছোট্ট একটা ডিএল অংশের জন্য এই পাশে একটা পি বিন্দু আছে। এই পি বিন্দুতে কতটুকু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেটা বাইর করতে চাই। এই চৌম্বক ক্ষেত্র হইল গিয়া কি জানি বলে, ডিবি দ্বারা নির্দেশ করলাম আমরা, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্রকে আমরা নির্দেশ করলাম হইলো ডিবি দ্বারা। ক্লিয়ার? এটুকু আশা করি সবাই বুঝছি। সো এখন এই ডিবি এর মান নির্দেশ করতে চাই। বি তো হইলো চৌম্বক ক্ষেত্রের প্রতীক। এবার আমি বলতেছি, যেহেতু এটা খুব ক্ষুদ্র একটা ডিএল অংশের জন্য নিছো, মাত্র একটা ছোট্ট ডিএল অংশের জন্য নিছো, তাই জন্য এটার নাম দিছি ডিবি। এখন এই ডিবি যেটা আছে, এই ডিবি বেশ কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। ডিবি ইজ প্রপোর্শনাল টু আই। যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার প্রপোর্শনাল, এটা আমরা অলরেডি দেখছি। এই ডিবিটা প্রপোর্শনাল হইল গিয়ে তোমার যে দৈর্ঘ্যটুকু নিয়ে কথাবার্তা বলতেছে সেই দৈর্ঘ্যের প্রপোর্শনাল। দেন আর কিসের প্রপোর্শনাল? দেন হইল গিয়ে এই ডিবিটা সাইন থিটার প্রপোর্শনাল। এবার কোশ্চেন আসে, সাইন থিটা কি? রাইট? কোশ্চেন আসে না? আচ্ছা, কোশ্চেনের আনসার খুবই সিম্পল। সাইন থিটা হইল বেসিক্যালি, তুমি এখানে তাকাও, এই যে ডিএলটা নিছো, ডিএলটার একটা স্পর্শক যদি টানো, এটা হলো ডিএল এর ডিরেকশন। এই যে ছোট্ট একটা দৈর্ঘ্য নিছিলা, এখানে একটা স্পর্শক যদি টানো, তাইলে এটা হইলো গিয়া ডিএল এর ডিরেকশন। আর এই যে বিন্দুটা আছে, বিন্দু পর্যন্ত একটা রেখা টানলা, এটাকে বলবো আমরা আর, দূরত্ব। বিন্দু পর্যন্ত যে রেখাটা টানলাম, এটাকে বলবো আর। আর এই দুই বান্দার মাঝখানে যে একখান অ্যাঙ্গেল তৈরি হইতেছে, এনারে বলবো আমরা থিটা। ক্লিয়ার? দুই বান্দার মাঝখানে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে সেটারে বলতেছি আমরা থিটা। সো আশা করি সাইন থিটা কি জিনিস বুঝতে পারছেন। ডিবি এর ফুল ফর্ম নাই, ডিএক্স পড়ছো না? ডিএক্স মানে কি? এক্স এর ক্ষুদ্র অংশ। তাহলে ডিএল হইল গিয়া লেংথের ক্ষুদ্র অংশ, তার জন্য এখানে যে ম্যাগনেটিক ফিল্ড পাইছো সেটার বি এর ক্ষুদ্র একটা অংশ ডিবি। ক্লিয়ার? বি এর ক্ষুদ্র একটা অংশ ডিবি। চুম্বক ফ্লাক্সের এসআই একক হইল গিয়া ওয়েবার। চুম্বক ফ্লাক্সের এসআই একক হইল ওয়েবার। আচ্ছা, নূরজাহান সাইন কেন হইছে না, এই আনসারে আমরা যাব না, বিশ্বাস করো। এইটা অনেক বেশি ডেপসের কোশ্চেন হয়ে যায়, যেটা আমরা আসলে এই কি জানি বলে
আমাদের যা কোর্স কন্টেন্ট তার মধ্যে আমরা এটাকে কভার করতেছি না, যেই কারণে মানে অ্যাকচুয়ালি এটা তোমার সিলেবাসেও নাই। সো সাইন কেন হয়েছে ওই আনসারে সত্যি সত্যি অর্থে যাবো না। তুমি জাস্ট এটা মাথায় রাখতে পারো, থিটার সাথে এটা আস্তে আস্তে বাড়তে থাকে 0 to 90 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, সো এটুক যদি হয়ে যায়, ফাইনালি আর এর সাথে একটা সম্পর্ক আছে যে ডিআর তোমার ডিবি ইজ প্রপোর্শনাল টু 1/r², বিপরীত বর্গীয় সূত্র। সো এই সব কিছুকে একসাথে করে দিলে ফাইনালি তুমি যেটা পাও দেখতে হয় এরকম কিছুটা, যে therefore this dB is going to be some constant k into I dl sin theta divided by r², আইডিয়াল সাইন থিটা বাই r²। এটুক পর্যন্ত পাইলাম। তাহলে এখান থেকে কে নামক যে ভদ্রলোক আছে এটাকে আমরা একটু ডিফাইন করে নিব। দিস কে টার্নস আউট টু বি মিউ বাই 4 পাই, মিউ বাই 4 পাই। আবার তাইলে আসে একটা মিউ সংক্রান্ত আলোচনা। সো এই মিউ কে আমরা বলি হলো চৌম্বক প্রবেশ্যতা, এটা মাধ্যমের প্রপার্টি। তোমরা তড়িতের ক্ষেত্রে ইপসাইলন পড়ছিলাম, মনে আছে? তড়িতের ক্ষেত্রে ইপসাইলন যে ভূমিকা পালন করে, মিউ এর ভূমিকা কাইন্ড অফ সিমিলার। চৌম্বক প্রবেশ্যতা এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে। শূন্য মাধ্যমের জন্য আমরা একটু মুখস্থ রেখে দিব, শূন্য মাধ্যমে মিউ নট ইজ ইকুয়াল টু 4 পাই 10⁻⁻⁷, একক হইল টেসলা মিটার পার এম্পিয়ার। ঠিক আছে, এককটা একটু মনে রাখো, একক হইল টেসলা মিটার পার এম্পিয়ার। ক্লিয়ার? এইটুকু হয়ে গেলে এবার চিন্তা করো, তুমি এই ছোট্ট একটা ডিএল অংশের জন্য ডিবি পাইছো, এরকম অনেক 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 ডিএল 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 করতে 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 সব কয়টা ডিবি রে যোগ দিবা, ফাইনালি বি পাবা। তাহলে এটা কেমনে পায় ভাই? অত কষ্ট তো জীবনের দিয়া লাভ নেই, একবারে লিখে দিই। দেন ফাইনালি বি ক্যান বি written as integration of dB. That's it. এইটুকু যদি করতে পারো তাইলেই হয়ে গেছে। তাইলে এটা হলো ইন্টিগ্রেশন অফ ডিবি। এটুকু বোঝা গেছে? কারোর কোনো সমস্যা আছে? মাসিতা বলছো ডিবি আর ডিএল বুঝেন নাই। ডিবি আর ডিএল হইলো, ডিবি মানে হইলো ক্ষুদ্র অংশ, মানে তুমি এটা তো বুঝো যে পুরা তারটার জন্য চৌম্বক ক্ষেত্রের মান যদি বি হয়, তার একটা ছোট্ট অংশের জন্য তাইলে ওইখানে ছোট্ট একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তো ছোট্ট দৈর্ঘ্যটাকে যেহেতু ডিএল দিয়ে দেখাইছি, ছোট্ট চৌম্বক ক্ষেত্রটাকে ডিবি দিয়ে দেখাবো, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, সো এই ফর্মুলাটা আমরা এবার ইউজ করতে চাই একটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য। সো একটা অসীম তারের ক্ষেত্রে অসীম তারে পার্শ্ববর্তী কোনো বিন্দুতে বি নির্ণয়, এটা বাইট করতে চাই। সো খুবই সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড একটা ডেরাইভেশন, মোটেও না অনেক পেঁচানো, বাট ইটস ক্যান বি ইজিয়ার, প্যারা নিও না। আমি যেটা বলতেছি যে লেটস সে এটা একটা তার, কিন্তু এটা আসলে অসীম পর্যন্ত বিস্তৃত, এটা অনেক বড়। মোদ্দা কথা কি বলতেছি, এটা অনেক বড়। সো এদিকেও অসীম পর্যন্ত বিস্তৃত, ওইদিকেও অসীম পর্যন্ত বিস্তৃত। এদিকেরটা বললাম ধরো প্লাস ইনফিনিটি, এদিকেরটা তাইলে বিস্তৃত হলো মাইনাস ইনফিনিটিতে। আচ্ছা, আমার একটা জিনিস বলো, ঠান্ডা মাথায় চিন্তা করে বলবা, এটা ধরো আমাদের সেই পি বিন্দুটা, যে পি বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র বাইর করতে চাই। আমারে ঠান্ডা মাথায় একটা জিনিস বলবা, এই পি থেকে যদি এখানে একটা লম্ব টানি, এটা তাইলে মূল বিন্দুর মতো কাজ করবে না, এটা তাইলে হলো L = 0, রাইট? এটা হলো কাইন্ড অফ তোমার রেফারেন্স পয়েন্ট, এটাকে আমরা বলতে পারবো রেফারেন্স বা অরিজিন, মূল বিন্দু। আমাকে বলো, এটা যদি অরিজিন হয়, বাম পাশে গেলে লেফট হ্যান্ড নেগেটিভ, ডান পাশে গেলে পজিটিভ, তাইলে আমি যদি এখানে একটা ডিএল দৈর্ঘ্য নেই, খুব ছোট্ট একটা ডিএল দৈর্ঘ্য নিয়ে নিলাম ধরো আস্তে করে,
তাহলে এই যে ডিএলটা নিলাম, এটার যে দূরত্ব, ঠান্ডা মাথায় বইল, এটার যে এই দূরত্বটা, এটা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে, কেউ বলতে পারবা? অরিজিন থেকে এটার যে ডিস্টেন্সটা, এটার দূরত্বটা, এটা কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? কমন সেন্স জাস্ট একটু বলেন। এই সাইডে যাই আছে সবকিছু নেগেটিভ, এই সাইডে যা আছে সব দূরত্ব পজিটিভ, রাইট? সো অবশ্যই নেগেটিভ হবে, রাইট? এটাকে তাইলে আমরা বললাম মাইনাসে। কেন বলছি? কারণ অরিজিন থেকে বাম পাশে, আর যে জিনিসটা নিছি ছোট্ট অংশটা, সেই ছোট্ট অংশটার দৈর্ঘ্য হলো ডিএল। ওকে, এটা তাইলে আমাদের ডিএল। ওকে, ডিএল পাই গেছি। এবার এখান থেকে আরো একটু দাগ টানবো। এই ডিএল থেকে তাইলে ওই বিন্দুর দূরত্বটা, এটাকে কি দিয়ে দেখাইছিলাম আগে, মনে আছে? একটু আগেই দেখাই আসছি। এটাকে আমরা আর দিয়ে দেখাইছিলাম। এবার আর আর ডিএল এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, আর এর ডিরেকশন হইলো এদিক বরাবর, ডিএল এর ডিরেকশন হইলো, সরি হ্যাঁ, ডিএল এর ডিরেকশন হইলো এদিক বরাবর, কারণ কারেন্টকে আমরা এদিকেই রাখছি। এই যেটা হইলো তড়িৎ প্রবাহ। সো দেন আমরা বলতে পারবো এই দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে, এটা তাইলে থিটা। দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেল আছে, এটা হলো থিটা, রাইট? ছবিটা কি এবার বোঝা গেছে কিনা? আমাদের আগের ছবির সাথে মিলাইতেছি। আমাদের কি কি ছিল? আর ছিল, ডিএল ছিল, থিটা ছিল। তো সেম থিং, আর ছিল, ডিএল ছিল, থিটা ছিল, এল ডিস্টেন্সে এখানে একটা পাইছি। তাহলে এইটুকুর জন্য এবার আমরা বলতে পারবো, একটু দেখো, সহজভাবেই বলি যে ডিবি হবে হইল মিউ নট আই বাই 4 পাই ইন্টু ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। সরি, সো এই যে ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার বলতেছি, এখানে সবকিছু হইল গিয়া বেজাইল্লা। সো আমরা ডিএল আর কে থিটা দ্বারা প্রকাশ করতে চাই। কি রকম করে? দেখো, এই যে লম্ব দূরত্বটা আছে, এটাকে এ দেখাইলাম, লম্ব দূরত্বটাকে এ দিয়ে দেখাইলাম। তাইলে আমরা দুইটা ছোট ছোট রিলেশন পাই। আমি খুব কুইকলি ডিরাইভেশনটা দেখাই দিব। ডিরাইভেশন নিয়ে আমরা মাথা ঘামাবো না, ঠিক আছে? ডেরিভেশন নিয়ে মাথা ঘামাবো না, তাইলেই হবে, অত অত প্যারা নেওয়ার কোনো দরকার নেই। খুব সিম্পল ওয়েতে বলি, দেখো এই ত্রিভুজটার দিকে তাকাইলে মাইনাস এল বাই এ সমান হয় কট থিটা, রাইট? তাহলে মাইনাস এল বাই এ সমান হয় কট থিটা, রাইট? তাইলে এখান থেকে লিখতে পারবো এল সমান হয় মাইনাস এ কট থিটা। তাহলে তোমরা মেথড অফ সাবস্টিটিউশন পড়ছো ইন্টিগ্রেশনে। ডিএল সমান দাঁড়ায় হইল গিয়া এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। এই জিনিসটা আমরা পড়ে আসছি ইন্টিগ্রেশন করার সময়, ফার্স্ট ইয়ারে এটা পড়ছি সবাই, এটা কিভাবে করা যায়, রাইট? আচ্ছা, যদি এটা বুঝি, তাইলে এবার আরেকটা রিলেশন দেখতে চাই, আর এর সাথে এর রিলেশন। তাহলে আর বাই এ সমান কি দাঁড়ায় দেখো তো, কোসেক থিটা না? তাইলে এখান থেকে আর সমান লিখতে পারবো এ কোসেক থিটা। তাইলে সিম্পল ওয়েতে এবার আমরা বি লিখতে চাই। তাহলে বি এর রাশিমালায় গেলে ফাইনালি therefore b is going to be integration of mu naught I by 4 pi, বাকি সবকিছুর ভ্যালু বসাও তো। ডিএল সাইন থিটা ছিল, ডিএল মানে হলো এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, আর তার সাথে থাকবে এখানে একটা সাইন থিটা, নিচে আর এর স্কোয়ার, আর এর মান কত, এ কোসেক থিটা। সো এটা হয়ে যাবে এ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা। বিশ্রী ক্যালকুলেশন, আইনো, ঠিক আছে? আরটা নেগেটিভ হবে না, আর তো অতিভুজ, আর তো ডিস্টেন্স, জাস্ট আর এর মান বসাচ্ছি এখানে। আর নেগেটিভ না, নেগেটিভ হয় এই লাইন বরাবর যা দূরত্ব নিচ্ছি।
এটা বাদ এখান থেকে এটারে কাটলে একটা এ থাকে। তাইলে দেখেন আমার সাথে, এবং এটা ছিল মাইনাস ইনফিনিটি থেকে, ক্লিয়ারলি লিখলে এল ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে এল ইকুয়ালস টু প্লাস ইনফিনিটি পর্যন্ত, রাইট? সব চেঞ্জ করতে হতো, কিন্তু এবারে সে একটা খেলা হয়ে গেছে। কি খেলা হয়েছে? কনস্ট্যান্ট গুলারে প্রথমে বাইরে বাইর করে নেই, মিউ নট আই বাই 4πa ইন্টিগ্রেশন অফ থাকবে খালি সাইন থিটা ডি থিটা। তাহলে এবার ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে থিটা হয়ে গেছে, ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে এলে আর নাই, এটা হয়ে গেছে থিটা। তাহলে এবার থিটার রেসপেক্টে তোমার ইয়েগুলা লিখতে হবে, কি জানি বলে, লিমিট গুলা লিখতে হবে। তাইলে এই ছবিটার দিকে আমরা আরেকবার একটু তাকাবো, আমাদের যে ছবিটা ছিল ছবিটার দিকে আরেকবার তাকাবো। সো লেটস সে এটা হলো সেই লাইনটা, এরপর আমরা এদিকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছিলাম, এদিকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছিলাম, রাইট? তো কাহিনী হইল, আমি একটু দেখাই দিচ্ছি যে এটা যদি আমাদের সেই পয়েন্ট হয়ে থাকে লম্বটা, খুবই ভালো কথা, ভালো করে দেখো। এখান থেকে আমরা যত আসলে বাম পাশে যাইতে থাকবো, বলো তো থিটার ভ্যালু কি বাড়তেছে নাকি কমতেছে? ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো। যত আসলে বামে সরতেছি, নেগেটিভ ইনফিনিটির দিকে যত যাইতেছি, থিটা তাইলে কি হচ্ছে? কমতেছে। এটা তো বুঝি, এইটুকু থিটা, তারপরে এখানে এইটুকু থিটা, তারপরে এটা থিটা, তাহলে থিটা কমতেছে। তাহলে আমাকে এটা বলো তো, এল যখন নেগেটিভ ইনফিনিটিতে যাবে, থিটা তাইলে কত হবে? থিটা কমতে 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 অলমোস্ট ফ্ল্যাট একটা লাইন হয়ে গেলে এটা কিন্তু প্রায় 0 ডিগ্রির মতো হয়ে যাবে, রাইট? এটা কি বুঝি? থিটা হয়ে যাবে কমতে 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 0। সিমিলারলি তুমি ডান পাশ দিয়ে এবার চিন্তা করো, সেম ঘটনা যদি ডান পাশে ঘটে, মানে থিটা যখন বাড়বে, এবার এখানে, তারপর ধরো এখানে, আমি কয়েকটা ছবি আইকে দেখাই দিই, যত ডানে যাচ্ছ অ্যাঙ্গেলটা তত স্থূল হইতেছে। কথা কি বুঝতে পারলা? যত ডানে যাচ্ছ অ্যাঙ্গেল তত স্থূল হচ্ছে। এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে দেখো তো, বড় হইতে 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 এবার চিন্তা করো তো, এল এর মান যখন পজিটিভ ইনফিনিটির দিকে যাবে, এটাও ফ্ল্যাট হইতে হইতে কত হয়ে যাবে? থিটার মানটা হয়ে যাবে অলমোস্ট 180 ডিগ্রি। এটা কি বুঝি? বাড়তে 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 স্থূল কোণ বাড়লে কি হয়? 180 দিকে চলে যাবে, রাইট? এটা তাইলে বাড়তে 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 চলে যাবে 180 দিকে। আচ্ছা, আমাদের এই ডিরাইভেশনটা হইলেই অলমোস্ট ক্লাস শেষ, প্যারা নিও না। এবং এই ডিরাইভেশনও আমরা কাছাকাছি করে ফেলছি, সো চিল। ওকে, তাইলে আমরা এখান থেকে তাইলে লিমিট গুলা লিখতে পারতেছি। থিটা ইকুয়ালস টু কত কত হবে বলো তো? আমাদের তাইলে দাঁড়াচ্ছে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি থেকে থিটা ইকুয়ালস টু চলে আসছে 180 ডিগ্রি। দ্যাটস ইট, এই ছিল। তাইলে আমার কাহিনী হইল যে মিউ নট আই বাই 4πa, ফর্মুলা খুবই সিম্পল হয়ে যাবে, এটা হয়ে যাবে কস থিটা, বেসিক্যালি মাইনাস কস থিটা, 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত বসায় দাও। তাহলে মিউ নট আই বাই 4πa মাইনাস কস 180 মাইনাসে মাইনাসে প্লাস কস 0 ডিগ্রি। তাহলে এখান থেকে চলে আসবে 2। সো মিউ নট আই বাই 4πa গুণ এটা হয়ে যাবে 2। দেয়ারফর ফাইনালি বি সমান যে রাশিটা পাচ্ছ, দ্যাটস গোয়িং টু বি মিউ নট আই বাই টুয়াইস পাই। ওকে, মিউ নট আই বাই টুয়াইস পাই। সো এই ফর্মুলাটা আমাদের অনেক অনেক কাজে লাগে, অনেক মানে অনেক কাজে লাগে। সো এটা একটু মানে বাক্স টাক্স করেই রাখবা আর কি, ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। যদি
প্রুফ দেখে ভয় লাগে, প্রুফ ইজ নট নেসেসারি, আমার দিন শেষে এটা লাগবে। একটা ইনফাইনাইট লেংথের ওয়্যারের জন্য বি এর রাশিমালা হলো এটা, বি মিউ নট আই বাই 2πa। ক্লিয়ার? ঠিক আছে, এইটুকু যদি বুঝে থাকেন তাইলে আমি হইলো দুইটা ছোট্ট ছোট্ট প্রবলেম আছে যেগুলা হইলো আজকের ক্লাসে করাবো না, সো এটা নেক্সট ক্লাসের জন্য রেখে দিচ্ছি, নেক্সট ক্লাসে করাই দিব, কারণ অলরেডি তোমাদের ক্লাস টাইম ওভার প্লাস নামাজের টাইম হয়ে গেছে। এটা নেক্সট ক্লাসে করাবো। দেন আমাদের এখানে হইলো গিয়ে একটা সসীম দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্র বাইর করতে বলছে, এটা জাস্ট 1 সেকেন্ডে দেখায় দেওয়া যায়। দেখো অসীম তো দেখছি, বাট আমার ফর্মুলাটা তো এইটুক ফাইন, এইটুক পর্যন্ত আমি কি অসীম সসীমের কিছু দিছিলাম? মিউ নট আই বাই 4πa। একটু দেখো এইটুকু পর্যন্ত কিন্তু ফর্মুলা সবার সেম, সাইন থিটা ডি থিটা, কারণ আমি লিমিট বসাই নেই। যখন এখানে লিমিট 0 বসাচ্ছি তার মানে অসীমে চলে আসতেছি, যখন এখানে লিমিট হইলো গিয়া তোমার 180 বসাচ্ছি তখন অসীমে আসতেছি। বাট দিস ইজ সামথিং লাইক থিটা লেফট বা, আর এটা হলো থিটা রাইট। একটু ঠান্ডা মাথায় দেখো, এইখানে এটাকে তাইলে বলতেছি আমরা থিটা লেফট, আর এদিকে একটু যদি বর্ধিত করো তাইলে এই অ্যাঙ্গেলটাকে বলতেছি হলো থিটা রাইট, এটাকে বলতেছি থিটা রাইট। এইটুকুই তো, এই দুইটা অ্যাঙ্গেল বাইর করতে পারলেই তোমার কাজ হয়ে যাচ্ছে, কারণ আলটিমেটলি তাইলে এটাকে ইন্টিগ্রেট করলে আসবে মিউ নট আই বাই 4πa, আর এটা হয়ে যাবে মাইনাস কস থিটা, থিটা লেফট থেকে থিটা রাইট। সো যেটাকে ইন্টিগ্রেট করলে ফাইনালি পাবা বি সমান মিউ নট আই বাই 4πa cos থিটা লেফট মাইনাস cos থিটা রাইট। তো কাহিনী হইলো ভাইরা আমার, এই ফর্মুলাতে এই যে থিটা লেফট আর থিটা রাইট দিছি, এটার মান বাইর করা কি খুব একটা কঠিন কিছু? উত্তর হইলো খুব একটা কঠিন কিছু না আসলে, কারণ একটু ত্রিভুজের দিকে তাকাইলেই বুঝতে পারার কথা। এখানে এই ত্রিভুজটার দিকে একটু তাকাও, এটা দেখলেই বুঝতে পারার কথা যে তোমার tan থিটা সমান tan থিটা সমান বেসিক্যালি a বাই এক্স। সো থিটা লেফট ইজ ইকুয়াল টু tan ইনভার্স a বাই এক্স এর মডুলাস দিয়ে নিও, ভালো আর কি দেওয়া। আবার এদিকে যদি তাকাও এই ত্রিভুজটার দিকে, তাইলেও একটা জিনিস বোঝার কথা, এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি tan ইনভার্স কি হবে a বাই l মাইনাস এক্স। তাহলে থিটা আর কি হবে বলো তো? দেয়ারফর থিটা আর সমান বলতে পারবো 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স a বাই l মাইনাস এক্স। দ্যাটস ইট। ক্লিয়ার? বোঝা গেল? সমস্যা আছে কারোর? এইটুকুই, এইটুক যদি মনে থাকে তাইলে হইলো। এই অঙ্কটা আমি নেক্সট ক্লাসে করাই দিব, সো এটা নিয়ে কোনো প্যারা নাই। এন্ড দেন এটা তোমাদের বাড়ির কাজ, এটা একটু ট্রাই করো, না পারলে এটাও নেক্সট ক্লাসে তো সলভ করে দিবই, সো কোনো সমস্যা নেই। দুইটা সমান্তরাল তারের জন্য দিছে, ইটস ফাইন, জাস্ট ট্রাই করে দেখো কি দাঁড়ায়। উই উইল টক অ্যাবাউট ইট ইন দ্য নেক্সট লেকচার। সো আজকের লেকচার এতটুকুই, একটু টাইম কনজিউমিং হয়েছে তার জন্য দুঃখিত, বাট বাসায় একটু পড়াশোনা করো, খুব একটা অসুবিধা থাকবে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, অবশ্যই লেকচারটা ভালো করে দেখবা, দেখে নিও, আদারওয়াইজ আসলে একটু প্যারা খেয়ে যাইতে পারো আর কি। শুরুতেই বলছি এই চ্যাপ্টার কঠিন, সো এই চ্যাপ্টারে একটু এক্সট্রা এফোর্ট লাগবে, একটু এক্সট্রা এফোর্ট দিও। ঠিক আছে, টাটা।